না ভাবি, তোমার বোন এমনিতে দুরন্তর আছে, তবে মেয়ে ভালো কিন্তু। অয়ন আর আরোহীর মাঝে দেখছি বেশ মিল হয়েছে। অয়ন আজ আরোহীর প্রশংসা করছে, ব্যাপারটা বেশ ভালোই লাগলো। 10 দিন পর আয়াস ছুটি নিল। আয়াসের একমাত্র মামার মৃত্যুবার্ষিকী। আয়াসের মামা আর মামির নাকি একই সাথে মৃত্যু হয়েছিল, তবে সেটা সাধারণ মৃত্যু নয়, তাদের খুন করা হয়েছিল। মানুষ এত নিষ্ঠুর হতে পারে কিভাবে? সামান্য একটু ঝামেলায় মানুষ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে কিভাবে? আমি নতুন বউ, অনেক কিছুই জানি না, তবে শুনেছি অনেক ঘটনা আছে আয়েশের মামা মামিকে নিয়ে। আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম, সবকিছু গুছিয়ে নিয়ে। এইদিকে অ্যাডমিশনও শুরু হয়ে গিয়েছে। প্রিপারেশন ভালো নেই, তবুও আয়েশের ইচ্ছা আমি যেন সব জায়গায় পরীক্ষা দিই। আমরা একই প্রাইভেট কার ভাড়া করে গাজীপুর পৌঁছলাম। গাড়ি এসে সোজা আয়েশের বাড়ির গেটে থামলো। আয়েশের মা বাবা আমাদের জন্য গেটে অপেক্ষা করছিলেন। গাড়ি থেকে নামতেই আয়েশের আম্মা আমাকে জড়িয়ে ধরলেন। শাশুড়িও এত ভালো হয় আগে জানতাম না। নিজের মায়ের কাছে আছি নাকি শ্বশুর বাড়ি আছি বুঝতেই পারি না। বাড়িতে প্রবেশ করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শাশুড়ির সাথে গল্প জুড়ে দিলাম। এতদিন যশোর কি করেছি সব গল্প করলাম। রৌদ্র উজ্জ্বল দুপুর, চারিদিকে ভীষণ উত্তাপ। ঝলমলে রোদে বাতাসও যেন গরম হাওয়া দিচ্ছে। বন্দি ঘরের ভেতরে উঠানে বালতিতে পানি রাখা আছে। কোথা থেকে 2টা শালিক উড়ে এসে বালতির উপর বসলো। তাদের মনে হয় ভীষণ পানি তেষ্টা পেয়েছে। শালিক 2টা পানি একবার ঠোঁটে নিয়ে আর নিল না, কেননা রোদের তাপে পানি আগুনের মতো গরম হয়ে আছে। ইস, শালিক 2টার বোধহয় ভীষণ পানির পিপাসা পেয়েছে। আমি দ্রুত একটা মাটির বাসন ঘর থেকে নিয়ে তাতে একটু ঠান্ডা পানি নিয়ে আম গাছের নিচে ছায়ায় রাখলাম। কিন্তু ভীষণ মুশকিল, শালিক সে পানি চোখেই দেখছে না। শালিকের নজরে পানি দেখানোর ভীষণ চেষ্টা করলাম, কিন্তু শালিক তা দেখছেই না। পরে গিয়ে যেদিকে পানি রেখেছি শালিক দুটোকে সেদিকে তাড়া দিলাম, কিন্তু তাতে শালিক উড়ে গিয়ে আম গাছের উঁচু ডালে বসলো। চেষ্টা করেও আর তাদের নামানো গেল না। বারান্দা থেকে আয়েশের আম্মা অয়নকে বলছে, দেখ তোর ভাবি কি করছে, পাখিদের খাওয়ানোর জন্য নিচে রোদে দাঁড়িয়ে আছে। এটা ওর ছোটবেলার অভ্যাস, পাখিদের খাবার খাওয়াতে ওর খুব ভালো লাগে। অয়ন আমাকে ডেকে পড়ল, ভাবি, রোদে থেকো না, গরম লেগে যাবে। চলে এসো, শালিক পাখি আমি তোমাকে কিনে এনে দিব। মা, মুগ্ধতার মন কত ভালো দেখো, পাখির কষ্ট দেখেও ও সহ্য করতে পারে না। এই জন্যই তো তুই বিয়ে করতে চাসনি। মা, আমাকে এখন এসব বলে মুগ্ধতার সামনে ফাঁসিয়ে দিও না। আমি সবসময় চেয়েছি বিয়ে করতে। মা ছেলের মজার ঝগড়া দেখে আমি হাসছি। শালিক পাখির জন্য অপেক্ষা না করে বারান্দায় চলে এলাম। গরমে চুলে কখনো তেল ইউজ না করতে করতে চুল কেমন উস্কো খুস্কো হয়ে গিয়েছে। মাথার অবস্থা একদম কাকের বাসা। সামনে কিছু ছোট চুল গজিয়ে সেগুলো বারবার উড়ে সামনে আসাতে বেশি গরম লাগছে আমার। বারবার হাত দিয়ে সামনে আসা চুলগুলো উঁচিয়ে মাথার উপরে দিচ্ছি। শাশুড়ি আম্মা মাথার এমন অবস্থা দেখে আমার হাত ধরে টেনে এনে নিচের সিঁড়িতে বসিয়ে দিলেন আর নিজে উপরে সিঁড়িতে বসলেন। শাশুড়ির হাতে একটা স্টিলের বাটি, যার মধ্যে তেল রাখা আছে। এইদিকে তেল দেখলে ভয় পাওয়া আমি কিছুতেই তেল ব্যবহার করি না গরমকালে। তেলে যেন গরম আরো বেশি লাগে। শাশুড়ি মাকে বললাম, আম্মা তেল দিয়ে কি হবে? আম্মা মাথায় তেল দেওয়া অলরেডি শুরু করে বললেন, তোর মাথায় লাগিয়ে দেব, তাহলে চুলগুলো আর উড়ে বেড়াবে না। মাথায় নিয়মিত তেল লাগালে মাথা ঠান্ডা থাকে। এটা কিসের তেল আম্মা? এটা খাঁটি নারিকেল তেল মা, গাছের নারিকেল তেল থেকে। আমাদের বাড়ি তো নারিকেল গাছ নেই আম্মা, তাহলে খাঁটি নারকেল তেল কোথায় পেলেন? আমার বাবার বাড়ির নারিকেলের গাছের অভাব নেই, বিশাল বড় বাড়ি, নারিকেল বাগান, সুপারি বাগান। আমার বাবার অনেক সম্পত্তি ছিল। এখন ও বাড়িতে কে থাকে আম্মা? আয়েশের আম্মা ভীষণ দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লেন। এখনই যেন কেঁদে ফেলবেন, কষ্টে যেন বুক ফেটে যাচ্ছে ওনার। কিছুক্ষণ দম নিয়ে বললেন, কেউ নেই মা ওখানে, একটা দুর্ঘটনায় সবকিছু তছনছ করে ফেলেছে। মামা আর মামিকে খুন কেন করেছিল আম্মা? কিসের শত্রুতা ছিল? আমার ভাই ছিল অত্যন্ত ভালো একটা ছেলে, কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। ভাই রিলেশন করে নিজে পছন্দ করে বাড়িতে না জানিয়ে দুইজনে বিয়ে করেছিল। আমার বাবা এলাকার চেয়ারম্যান ছিল, বাবা একজন সম্মানীয় মানুষ।
জানোই তো, মানুষ একটু বদনামের সুযোগ পেলে আর ছাড়ে না। এলাকায় বাবার সম্মানের একটা ব্যাপার ছিল, মানুষজন ছিছি করছিল। হঠাৎ বাবা ব্যাপারটা মেনে নিতে পারেনি, ভাইকে বাড়িতে উঠতে দেয়নি। তবে আমার সাথে যোগাযোগ ছিল। ভাইয়ের বিয়ের বছরের নির্বাচন ছিল, বিরোধী পক্ষ হেরে যায় নির্বাচনে। বাবা জিতে যাবার পরে আমাকে বলেছিল আমার ভাই আরমান শরীফকে আবারও ধুমধামের সাথে বিয়ে দেবে। সেই রকমই কথাবার্তা এগোচ্ছিল। ভাইয়ের শ্বশুরবাড়িতে বাবা মা আমরা সবাই যাওয়ার জন্য দিন তারিখ ঠিক করলাম। তার আগের দিন রাতেই কেউ একজন আমার ভাইকে খবর দেয় আমার ভাই যেন তার বউকে নিয়ে বাবার সাথে দেখা করে। বাবা দেখা করতে চাইছে, তবে কেউ যেন না আসে। আমার ভাই অত্যন্ত খুশি মনে তার বউকে নিয়ে সন্ধ্যার পরে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু আমায় কোনো খবর দেয়নি। সেই রাতেই ভাই আর ভাইয়ের বউকে নির্মমভাবে খুন করা হয়। পরের দিন এলাকার লোক জড়ো হয়ে যায় চেয়ারম্যানের ছেলের লাশ দেখে। সেই দিনের পর থেকে চোখের পানি আজও মোছেনি আমার বাবা আর মা ভাইয়ের মৃত্যুর 1 বছরের মাঝেই মারা যান স্ট্রোক করে। একমাত্র ছেলের মৃত্যুর আঘাত সহ্য করতে না পেরে আমার মা বাবা মারা যান। বাবার শুধু একটাই আফসোস ছিল, কেন মানুষ সমাজ আর সম্মানের কথা ভাবলাম। আর যদি ছেলের ভালোবাসা মেনে নিতাম তাহলে ছেলেকে হারাতে হতো না। মা সারাক্ষণ বাবাকে দোষারোপ করে গিয়েছেন। বাবা নিজেও অনুশোচনায় ভুগেছেন। নিজ চোখে আমার বাবা মা ভাইকে ধ্বংস হতে দেখেছি। জানো মুগ্ধতা, আজ এতগুলো বছরে আমি আজও স্বাভাবিক হতে পারিনি। চোখের সামনে এক এক করে সবাইকে শেষ হতে দেখেছি। আমি বাবার বাড়িতে যাই 3 বার। ভাই আর ভাইয়ের বউ মৃত্যুবার্ষিকীতে আমার মা বাবার এই দিনগুলো আমার জীবনের সব থেকে কষ্টের মুহূর্ত। আপনজন হারানোর মতো যন্ত্রণা এই পৃথিবীতে কোথাও নেই। বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। রাত হলেই আমি ঘুমাতে পারি না। তোমার শ্বশুর আমাকে নিয়ে ভয়ে থাকতেন, আমি নিজেও কোনো ক্ষতি না করে ফেলি সেই ভয়। এতক্ষণ আমি যেন কোনো গভীর ভাবনায় ছিলাম। ভাবনার অতলে হারিয়ে গিয়েছিলাম আয়েশের আম্মার কথা শুনে। এতটা কষ্ট সহ্য করে কিভাবে বেঁচে আছেন তাহলে আম্মা? গভীরভাবে ভেবে আমার নিজেরই কান্না চলে এসেছে। খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, আম্মা ওরা কারা ছিল? বাবার বিরোধী দলে যারা ছিল তারাই। তাদের কোনো শাস্তি হয়নি? কি বললেন আম্মা? এত বড় পাপের পরেও অপরাধী ঘুরে বেড়াচ্ছে? ভীষণ খারাপ লাগলো আয়েশের আম্মার কথা শুনে। ওনার জীবনে কত কষ্ট, নিজেকে কিভাবে সামলান উনি। বেশ মন খারাপ করেই বসে আছি আমি আর আয়েশের মামা মামির ঘটনা ভেবে যাচ্ছি। এরই মাঝে অয়ন টিউশনি থেকে ফিরে এলো, হাতে কয়েকটা চকোবার। অয়ন আমার হাতে আইসক্রিমের প্যাকেট দিয়ে বলল, ভাবি তোমার বোনকে 2টা দিও। 2টা কেন? সে 2টা চেয়েছে। চেয়েছে? আমি টিউশনি যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম কি খাবেন, উনি বললেন 2টা চকবার খাবেন, তাই আর কি। অয়নের হাতে 3টে চকোবার দিয়ে বললাম, তোমার উনিকে তুমি তোমার নিচে হাতে দিয়ে এসো ভাই, যাও। অয়ন আইসক্রিম নিয়ে বেশ লজ্জা মাখা সুরে বলল, আমার উনি মানে ভাবি ব্যাপারটা মোটেও তা নয়। তাহলে কি অয়ন ব্যাপারটা? আরুটা কি? কোন আরু? দেখলাম খাতায় ছবি এঁকে লিখেছো আরু। ওইটা আমার এক পাড়াতো ফুপি ভাবি, ফুপি বলেছিল একে দিতে, তাই। ও আচ্ছা, যাও, চকোবার গলে যাচ্ছে। অয়নকে তাড়া দিয়ে আমি চকোবার নিয়ে আমাদের রুমে এলাম। রুমে ঢুকেই দেখি আয়েশ গায়ের গেঞ্জি খুলছে। আমাকে দেখেই বলল, ঠিক এই টাইমেই তোমাকে আসতে হলো? কোন টাইমে? আমার জামা কাপড় খোলার টাইমে। এসেই যখন পড়েছো কাম ফার্স্ট। ডিয়ার মিসেস, উন্মুক্ত বুক তোমার জন্য অপেক্ষা করছে। হাগ মি বেবি ডল। আপনার কি মাথায় সারাক্ষণ এইসবই চলে? ডাকবো, বলবো আপনার আম্মাকে আপনি সারাদিন আমাকে এসব অসভ্য কথা বলেন? প্লিজ বলো, অনেক উপকার হবে। বললাম কিন্তু। আচ্ছা, আমি তোমাকে হেল্প করছি। বলেই আয়েশর আম্মাকে ডাকলো। মা, আম্মা, আম্মু, তোমার বৌমা তোমাকে ডাকছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে। প্লিজ দ্রুত এসো। মানে আয়েশ সত্যি সত্যি তার আম্মাকে ডাকলো। আমি চোখ বড় বড় করে আয়েশের দিকে তাকিয়ে আছি। সিরিয়াসলি সে চাইছে আমি তার আম্মাকে এসব বলি।
মুহূর্তের মাঝেই আয়াসের আম্মা আমাদের রুমে প্রবেশ করলো, আর আয়াস সাথে সাথে ওয়াশরুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। কত বড় ফাজিল হলে আমাকে এমন বিপদে ফাঁসিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে আছে। আমি তো তাকে এমনি ভয় দেখাচ্ছিলাম। এসব কি কেউ কোনোদিন কারোর সাথে শেয়ার করে? এখনই মন চাচ্ছে ওয়াশরুমের দরজা ভেঙে আয়াসকে বের করে এনে বলি, আম্মা আমি না, আপনার এই অসভ্য ছেলে কিছু বলতে চাইছে আপনাকে। আয়াসের আম্মা আমার কাছে এসে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে মুগ্ধতা, কিছু বলবে মা? আসলে আমি তো কিছুই বলবো না, এখন এই আয়াসটাকে কি করা উচিত? মুখে অনিচ্ছাকৃত হাসি এনে বললাম, আম্মা বলছিলাম যে কি বলবা মা, বলো। আম্মুদের বাড়িতে কি আগামীকাল যাব? হ্যাঁ মা, আগামীকালই যেও। আজ তোমার বাবা বিকেলে মার্কেটে যাবে, তোমার আম্মু বাবা খালা খালু সবার জন্য কাপড় কিনে পাঠাবে। তাছাড়া 2টা 4 বাটির টিফিন বক্স কিনতে বলেছে, রান্না করে পাঠাবো। আম্মা এসবের কি দরকার? সব কিছুরই দরকার আছে মা। আপনার যে মা আম্মা আম্মু সব একসাথে ডাকে। ছোটবেলা থেকে আয়াস যখন যা ইচ্ছে তাই বলেই ডাকে, মা আম্মা আম্মু খেয়াল খুশি মতো ডাকে। আয়েশের আম্মা চলে গেলে আমি ওয়াশরুমের দরজা খুব জোরে ধাক্কা মারতে মারতে বললাম, এক্ষুনি দরজা খুলে বাইরে আসুন। আজ আপনার একদিন কি আমার একদিন। আমাকে এইভাবে ফাঁসিয়ে ওয়াশরুমে গিয়ে লুকিয়েছেন। আয়েশ বুঝতে পেরেছে আমি ভীষণ রেগে আছি, এক্ষুনি ঝগড়া শুরু করব। আসলেই রেগে আছি। বেরোক একবার, 7 দিন কথা বলবো না। ভয়ানক রাগী মুডে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি, কিন্তু আমার রাগ নিমেষেই ভালোবাসায় পরিণত হয়ে গেল। আয়াস দরজা খুলে বেরিয়েই চমৎকার একটা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আয়াস খালি গায়ে আমাকে 2 হাতে জড়িয়ে নিয়ে আমার মাথা ওর বুকের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ বেবি ডল, ভেরি সরি ফর প্র্যাঙ্ক। ভালোবাসবো তোমাকে, আদর করব তোমাকে, প্র্যাঙ্ক করব তোমার সাথে, ঝগড়া করব তোমার সাথে, মান অভিমান সবটাই তোমাকে ঘিরে। কিছু মুহূর্ত হঠাৎ করেই ভীষণ প্রিয় হয়ে যায়। আয়েশের দরজা খুলে বেরিয়ে হাসি মুখ ছিল এই বিশ্বের শ্রেষ্ঠ হাসি। আর আমাকে অভিযোগ করার সুযোগ না দিয়ে সোজা বুকের সাথে জড়িয়ে ধরে আই লাভ ইউ জান পাখি বলাটা এতটাই চমৎকার আর মায়ামাখা ছিল, নিমেষেই তার প্রতি ভালোবাসা ভালো লাগা কয়েক গুণ বেড়ে গেল। আমার ঠোঁটের কোণে তার প্রতি ভালোবাসার লজ্জা মাখা হাসি। এভাবে কিছুক্ষণ কেটে যাবার পরে আয়েশকে বললাম, চকোবার খান, গলে যাচ্ছে। কে দিল? দেবরছি। আয়েশ আমার হাত থেকে একটা চকোবার নিয়ে বলল, আমার এখান থেকে একটু খাও, তারপর তোমার ওখান থেকে আমি একটু খাবো। আয়েশের চকোবার থেকে আমি কোনো রকম একটু নিলাম, কিন্তু আয়েশ আমারটা থেকে অনেকখানি নিল। চকোবারটা প্রায় গলে গিয়েছিল, তাই আয়েশ 2বার নিয়েই শেষ করে ফেলল। আয়েশেরটা তো আয়েশের হাতেই আছে, আমারটা আর নেই। আয়েশের দিকে তাকিয়ে বললাম, সারা জীবন শুনেছি মেয়েরাই ছলনা করে, এটা আপনার কেমন ছলনা ছিল? ছলনা কোথায়? তোমাকেও সুযোগ দিয়েছিলাম, তুমি নাওনি কেন বেশি? এইবার দিন। না, আর দিব না। আমাকে কি আগে বলে নিয়েছিলেন? এটাই বুদ্ধি বলবো কেন? গাল ফুলিয়ে বসে রইলাম বিছানায়। আয়াস দুষ্টুমি করেই এমন করেছে, আমিও ইচ্ছে করেই গাল ফুলিয়েছি। আয়াস সব খেলেও আমার কখনো রাগ হবে না, তবে এই রাগ ছিল আয়েশের রাগ ভাঙানোর কারণ হওয়ার জন্য। আয়েশ আমার সামনে বসে চকোবার আঙ্গুল দিয়ে আমার নাক আর 2 গালে লাগিয়ে দিয়ে পড়ল, আমার বউয়ের জন্য বস্তা বস্তা আইসক্রিম আসবে প্রয়োজনে, জীবনে আইসক্রিমই ফুরাবে না। মুগ্ধতার জামাইয়ের কি সাহস আমার বউয়ের আইসক্রিম খেয়ে নেয়? ও তো বেবি ডল, তুমি আমার হাতেরটা খাও। বলেই আমার গালে আইসক্রিম দিয়ে দিল। আমিও হেসে আইসক্রিম খেলাম। তার সাথে এই অভিমানটা করতে আমার ভীষণ ভালো লাগে। পরের দিন আম্মা দুপুরে রান্না 12টার মাঝেই শেষ করেছেন। আমি অনেকবার বলার পরও আমাকে রান্না করতে দেননি। আম্মাকে গিয়ে বললাম, আম্মা আমি রান্না করি আজ। বাসায় একাই রান্না করো, আজ মায়ের হাতের রান্না খাও। মা যখন আর পারবে না তখন এমনিতেই আমাকে খাওয়াতে হবে।
শাশুড়ি মা যে এই মুহূর্তে আমাকে রান্না করতে দিবেন না সেটা ভালোই বুঝতে পারলাম আমি রান্নাঘরেই দাঁড়িয়ে আম্মার সাথে গল্প করে যাচ্ছি। বিকালে আম্মুদের বাসায় যেতে হবে। আম্মু, বাবা, খালামণি, খালু সবাই ফোন দিচ্ছে ঘন্টায় ঘন্টায়। খালামণিদের বাসা এখান থেকে হেঁটেই যাওয়া যায়। আরোহী বিকেলে ওদের বাড়িতে চলে যাবে আর আমরা আমাদের বাড়িতে যাব। আয়াস এই গরমে পড়ে পড়ে ঘুমোচ্ছে। দক্ষিণা জানালা খুলে আয়াস বেশিরভাগই ফ্যান অফ করেই ঘুমোয়। ফ্যানের বাতাসের থেকে প্রাকৃতিক বাতাসই নাকি আয়াসকে বেশি তৃপ্তি দেয়। আম্মা বলেছে আমি যেন কিছু লেবু ছিঁড়ে নিয়ে আসি। আম্মুদের বাড়িতে পাঠানোর জন্য আমার শাশুড়ি অনেক কিছু রান্না করছে, সাথে বাড়ির কাছে লেবু ছিঁড়ে নিয়ে যেতে বলেছে। বাড়ির ওয়ালের সাথে বড় লেবু গাছটার ডালপালা চারিদিকে ছড়িয়ে পড়েছে। গাছটা আয়েশের রুমের সাথে মিশে আছে। লেবু গাছের নিচে ফোনের গান লাউডলি প্লে করে দিয়ে লেবু ছিঁড়ছি। গানের শব্দে আয়েশের ঘুম ভেঙে গেল। আমি জানালার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে লেবু ছিঁড়ছি। আয়েশ জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার জামার কলার টেনে ধরল। হঠাৎ করে পিঠ আর ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে চিৎকার দিলাম। পেছনে তাকাতেই দেখি ঘুম ঘুম চোখে আয়াস বালিশে থুতনি ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বুকে হাত দিয়ে কয়েকটা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আয়াসকে হাঁপাতে হাঁপাতে বললাম, আশ্চর্য ব্যাপার, আপনি আরেকটু হলে আমি ভয় পেতাম। আয়াস ভ্রু উঁচিয়ে বলল, আরেকটু হলে তুমি ভয় পেতে? তো এইভাবে কেউ ভয় দেখায়? কই ভয় দেখালাম, বউকে একটু কাছে টেনেছি। আর কি বা করেছি? না বলে কয়ে এইভাবে জামা ধরে টান দিলে কে না ভয় পায়? আরেকটু হলে মারাত্মক ভয় পেয়ে যেতাম। ভয় না পেয়ে যে বউ এইভাবে চিৎকার দিতে পারে, ভয় পেলে কি করতো? নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরতো। এই তুমি ভয় পেলে না কেন বলো তো? না মানে একটু পেয়েছিলাম। আমিও ভয় পেয়েছি মুগ্ধ। কেন? ভর দুপুরে পড়ি দেখে। পরি কই দেখলেন? এই বাড়িতে পরি আছে নাকি? আমি তাহলে কোনো দিন এ বাড়িতে থাকবো না। আছে তো, লেবু গাছে আছে। এমনিতেও আমার এসবে প্রচণ্ড ভয়। ভর দুপুরে এমন একটা কথা শুনে লেবু গাছের দিকে তাকিয়ে ওড়নায় রাখা লেবুগুলো ফেলে দিয়ে দৌড়ে বাড়ির ভেতরে আসার চেষ্টা করতেই আয়েশ আমার হাত টেনে ধরে বলল, আছে মুগ্ধ নামক পরি। তোমাকে একদম আস্ত একটা পরি লাগছে। লেবু গাছের নিচে আমার বউ পরিটা। আয়েশ আমার দুই হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিয়ে আলতো পরশে আঙ্গুল চেপে ধরে জানালা দিয়ে মুখ বাড়িয়ে হাতে চুমু দিয়ে মৃদু হাসছে। আয়েশের মৃদু হাসি ভীষণ সুন্দর। সদ্য ঘুম থেকে ওঠা ছেলেটার মাঝে এত প্রেম কিভাবে যে আসে, বেশ লজ্জা পেলাম। কথা ঘোরাতে বললাম, এই গরমে ঘেমে চোখ মুখ বিশ্রী দেখা যাচ্ছে তাই না? এই জন্য এসব বলছেন তাই তো? তোমাকে কি কখনো বিশ্রী লাগতে পারে? তবে মুখ ভীষণ লাল হয়ে গিয়েছে, যার জন্য তোমাকে গোলাপি গোলাপি লাগছে। বাড়িতে অনেক মানুষ আছে, হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। এদিকে এই টাইমে কেউ আসে না প্রিয়তমা। বাবা বাড়িতে নেই, মা ওদিকে বিজি আছে। কেউ বাসায় নেই বলে একজন জানালার ওপাশে আর কেউ জানালার এপাশে দাঁড়িয়ে থাকবো। তুমি ভেবে দেখো কত রোমান্টিক একটা মুহূর্ত, দুজনে দাঁড়িয়ে আছি। এমন সময় অয়ন এদিকে এগিয়ে এসে বলল, ভাবি কি হয়েছে? এভাবে চিৎকার দিলে কেন? অয়নের চোখ বড় বড় হয়ে গেল আমাকে আর আয়াসকে এইভাবে হাতে হাত ধরে থাকতে দেখে। ছেলেটা এমনিতেই ভীষণ লাজুক, তাতে আমাদের এই অবস্থায় দেখে বোধ হয় পৃথিবীর সব লজ্জা অয়নের উপর ভর করল। অয়ন দ্রুত নিচের হাত মাথায় চালিয়ে দিয়ে মাথা নিচুর দিকে তাকিয়ে দ্রুত পেছন ফিরে চলে গেল। আয়াস এখনো হাত ধরেই রেখেছে। আয়াসকে বললাম, সব আপনার জন্য হয়েছে। অয়ন কি ভাবলো বলুন তো? ভাবলেও ভেবেছে তার ভাই আর ভাবি ছিল, এখানে অন্য কেউ ছিল না। এইবার বাবা এসে দেখলে তবেই কি হাত ছাড়বেন? ওই যে বাবা আসছে। বাবা আসছে কথাটা শুনেই আয়েশ বিদ্যুৎ গতিতে আমার হাত ছেড়ে দিল। আমি মুচকি হাসি দিয়ে লেবুগুলো তুলে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম। লেবুগুলো আম্মার কাছে দিয়ে দিলাম। আম্মা একটা ব্যাগে দিয়ে দিল। বিকালে আলমারি থেকে অনেকগুলো শাড়ি বের করলাম। আজ আম্মুদের বাড়ির শাড়ি পরে যাব। আয়েশের শাড়ি খুব পছন্দের। আমি শাড়ি পরলে আয়েশ শাড়ির কুচি ধরবেই। আয়েশের নাকি আমার শাড়ির কুচি ধরতে খুব ভালো লাগে। অনেকগুলো শাড়ি বের করে আয়েশকে বললাম, দেখুন না কোনটা পরবো, আমাকে কোন শাড়িতে ভালো লাগবে। আয়েশ ল্যাপটপ চাপছে মন দিয়ে। শাড়ির দিকে না তাকিয়েই বলল, তুমি যেটা পরবা ভালো লাগবে। আপনি একটা চয়েস করে দিন না প্লিজ। বললাম তো, একটা পরলেই হবে, তোমাকে সব কালারে সুন্দর লাগবে। আচ্ছা, 3 পিস পরছি।
আয়াস সাথে সাথে ল্যাপটপের শাটার অফ করে আমার পাশে এসে একটা গোলাপি শাড়ি নিয়ে পড়ল। এটা পড়ো, আমি পরিয়ে দেই। শাড়ি গহনা সবই আমি পরিয়ে দিব। আমিও ঠিক এটাই চাইছিলাম। আয়াস শাড়ি আর গহনা পরিয়ে দিয়ে পড়ল, এইবার মেকআপ তুমি করো, আমি ওটা পারি না বেবি ডল। ছোট আয়না আয়েশের হাতে দিয়ে বললাম, এটা আমার সামনে ধরুন, আমি কাজল পরব। আয়াস আমার মুখের সামনে ছোট্ট আয়না ধরে রেখেছে, কিন্তু ওর দু চোখ স্থির হয়ে তাকিয়ে আছে আমার মুখপানে। কাজল পরতে পরতে বারবার খেয়াল করছি আয়াসের গভীর চাহনির দিকে। আয়াস মুগ্ধ হয়ে দেখছে আমাকে। ওর বোধ হয় পৃথিবীর আর কোনো কিছুর হুঁশ নেই। ওর দৃষ্টিতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আয়াস আনমনে বলে উঠল, আমার দিবস রজনী কাটে তোমার চোখে চেয়ে। আমিও তাকিয়ে আছি আয়েশের মুখের দিকে। ও আমার দিকে তাকালেই আমি বারবার হাজারবার ওর প্রেমে পড়ে যাই। এই মুহূর্তে পৃথিবীর কোনো সৌন্দর্য আর আমাকে মুগ্ধ করতে পারে না, কেননা নির্দিষ্ট কারো মুগ্ধতায় আটকে গেলে আর কাউকে ভালো লাগে না। আয়েশ আমার সেই মুগ্ধতা, যার প্রতি ভালো লাগা ভালোবাসা সমুদ্রের মতো গভীর আর আকাশের মতো বিশাল। আয়াসের হাতে একটা চিমটি দিয়ে বললাম, হুজুরের বাসা কোথায়, ঠিকানা দিন। আয়াস বলে চিমটি দেওয়া জায়গায় হাত বোলাতে বোলাতে বেশ অবাকের সুরে বলল, কোন হুজুর? বুঝতেছেন না তাই না? না তো। যে হুজুরের কাছে গিয়ে আমায় তাবিজ করেছেন। আয়াস ভ্রু উঁচিয়ে সন্দিহান ভাবে বলল, কোন হুজুর আর কিসের তাবিজ বুঝলাম না। তাবিজ টাবিজ না করলে এত ভালোবাসলাম কিভাবে? এক বিন্দুও যাকে পছন্দ ছিল না তার জন্য সারাক্ষণ আমার মন উতলা থাকে কেন? এর একটাই কারণ, তাবিজ। আপনি আমায় তাবিজ করেছেন। আয়াস এবার নিচের ঠোঁট কামড়ে হেসে দিয়ে বলল, করেছি তো তাবিজ, আর সেটা হলো ভালোবাসার তাবিজ। এই তাবিজে নিখুঁত ভালোবাসা প্রয়োগ করা হয়েছে। আমি লাজুকভাবে হেসে দিলাম। আসলে বিবাহিত জীবনের মতো সুন্দর জীবন আর নেই শ্বশুরবাড়ি যদি মনের মতো হয়। আমাকে হাসতে দেখে আয়াস আমার গাল টেনে বলল, শোনো চিরল দাঁতের মেয়ে, তোমার হাসির শব্দে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। এত সুন্দর কেন তোমার হাসি? আমি এবার লজ্জা পেয়ে আবারও হাসলাম। বাইরে থেকে আয়াসের বাবা ডাকছে। মুগ্ধতা, তুমি রেডি হয়েছো মা? মাথার ঘোমটা টেনে বাইরে বেরিয়ে বিনয়ের সাথে বললাম, জি বাবা। হাতটা একটু বাড়াও তো মা। বাবার দিকে হাতটা বাড়াতেই বাবা চুপি চুপি আমার হাতে 1000 টাকার 2টি নোট গুজে দিলেন। আমি রীতিমতো অবাক হলাম। বাবাকে বললাম, না বাবা, আমার টাকা লাগবে না। বাবা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, রাখো মা, বাবার বাড়িতে যাবে, তোমার চাচাতো ভাই বোনেরা এসে ধরবে, তোমাকে নিয়ে দোকানে যাওয়ার জন্য বায়না ধরবে, তখন তোমার লাগবে। আয়েশের আম্মা এগিয়ে এসে বড় বড় 2টা ব্যাগ আয়েশের হাতে ধরিয়ে দিল, আর সাথে 2টা টিফিন বক্স। দেখে মনে হচ্ছে তারাই যেন মেয়ে বিয়ে দিয়েছে ও বাড়িতে। এবারে যত ফল আছে সব ব্যাগে ভরে দিয়েছে। আয়েশের বাবা সকালে দুপুরে বাজার থেকে ফল মিষ্টি মাছ মাংস কিনে এনেছে ও বাড়িতে পাঠাবে বলে। এই পরিবারটা এত ভালো কেন? তাদের ব্যবহারে মনে হচ্ছে ও বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। যত্নের ত্রুটি করা যাবে না। আমি আয়েশের আগেই বাড়ির গেটে আসলাম। বাড়ির গেটে এসে দেখি অয়ন সেলফি নিচ্ছে আরোহীর সাথে। কি অবাক করে ব্যাপার, অয়ন আরোহীর কাঁধে হাত রেখে সেলফি নিচ্ছে। দুজনের মুখেই মিষ্টি হাসি, অথচ 2 দিন আগেও তারা ছিল বিরোধী পক্ষ। অয়নের মতো লাজুক ছেলেও চেঞ্জ হয়ে যাচ্ছে। রাগী বদমেজাজি শান্ত সব ধরনের ছেলেরাই একবার হলেও কারো প্রেমে পড়ে। প্রকৃতির নিয়মে হলেও তারা কারো না কারো প্রেমে পড়ে। পুরুষ মানুষ নারীর প্রেমে পড়বেই, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। পুরুষের ধ্বংসের পেছনেও কোনো নারীর খারাপ ভূমিকা থাকে, আবার পুরুষের উন্নতির জন্যেও কোনো নারীর ভালো ভূমিকা থাকে। অয়ন আরোহীকে আরোহীদের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে। আরোহীদের বাড়ি এখান থেকে বেশি দূর না। দুজনে একটা রিকশাতে উঠে গেল। অয়নের টিউশনি নাকি আরোহীদের বাড়ির দিকেই আছে। এরই মাঝে আয়াস বেশ ব্যস্ততার সাথে এসে বলল, মুগ্ধতা, প্রাইভেট কার আসতে 5 মিনিট লেট হবে। আমি আয়াসের দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিয়ে সোজা রাস্তার দিকে তাকিয়ে বললাম, আমি প্রাইভেট কারে যাব না। প্রাইভেট কারে নতুন জামাই না গেলে শ্বশুর বাড়ি থেকে সবাই কিপটা বলবে। কিপটাকে কিপটা ছাড়া আর কি বলবে? আয়াস কপাল কুঁচকে রীতিমতো অবাক হয়ে বলল, আমি কিপটা? এই হ্যালো ম্যাডাম, আমি কোন দিক দিয়ে কিপটা?
বইয়ের হাতে আমার মানি ব্যাগ থাকে তবু আমি কিপটা? কিপটা ছাড়া কি আমাদের বেবি হয় না কেন? আপনি কিপটা বলেই হয় না। ভাবছেন বেবি হলে আপনার খরচ অনেক বেড়ে যাবে। আয়াস ছোট ছোট কাশি দিয়ে দুষ্টু হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা এই ব্যাপার, কথা এত ঘুরিয়ে না বলে সরাসরি বললেই তো পারতে ফুলসজ্জার রাতে তোমার মাথায় গ্যাস্ট্রিক চেপেছিল, তাই হাজবেন্ডের থেকে দূরে ছিলে, এখন কাছে চাইছো। নিট ফুলসজ্জা, তাই না বেবি ডল? রাস্তায় যেন সিন ক্রিয়েট করা লাগে না, কিপটা লোক সব সময় বাজে কথা। ইস প্রিয়তমা, কি কিউট করে কিপটা বলছো আমায়। এটা আমার জন্য বিশাল বড় খুশির কারণ। আজই আমি আমার নামের সাথে জুড়ে দেওয়া কিপটা পদবি মুছে দিব। কিভাবে? আবারও ফুলসজ্জার খাট সাজিয়ে। এবার শুধু খাট সাজাবো না, ফুলসজ্জাও হবে, তাও আজই হবে। রেডি থেকো। আম্মুদের বাসায় যাচ্ছি, ওখানে গিয়ে কিন্তু আমি আম্মুর পাশে ঘুমাবো। ওখানে গিয়ে কিন্তু হুটহাট আমাকে জড়িয়ে ধরবেন না। আম্মুর পাশে ঘুমাবে মানে? আমার কি হবে তাহলে? কি হবে আপনার? একা একা বড় বিছানায় আরামে ঘুম দিবেন। শাশুড়ি শিওর তোমাকে তার পাশে নিবে না, বুঝবে জামাই অনেক বছর পরে বউ পেয়েছে। ওখানে গেলে কিন্তু আমার সাথে বেশি কথা বলবেন না। বাবার সামনে আমার খুব লজ্জা করবে। এক ঘরে ঘুমালে সকালে উঠে আরো বেশি লজ্জা করবে। বাবা কি না কি ভাববে। বাবারা এসব ভাবে না পাগলি। আয়েশের দিকে একটু বিরক্ত হয়ে তাকিয়ে বললাম, শুনুন, প্রাইভেট কারকে ফোন দিয়ে বলুন না আসতে। তাহলে কিসে যাব? সামনে একটা ভ্যান পেয়ে ভ্যানওয়ালাকে ডাকলাম, ভাই যাবেন? ভ্যান চালক এগিয়ে এসে বলল, জি যাব। আমি আয়েশের দিকে তাকিয়ে বললাম, আমি এই ভ্যানে যাব। ভ্যানের পেছনে খোলা হওয়ায় আপনার হাত ধরে বসে যেতে ভীষণ ভালো লাগবে। প্রকৃতি দেখা যাবে। ভ্যানে বসে যা উপভোগ করা যায় তা আর কোনো কিছুতেই উপভোগ করা যায় না। আয়াস সম্মতি জানিয়ে বলল, ইস বউটা কি রোমান্টিক হয়ে গিয়েছে। তবে তোমার চুল খোলা রাখবে, খোলা চুলে বাতাসে চুল উঠবে, আমার চোখে মুখে পড়বে, তোমার ঘ্রাণ নিতে পারবো। আয়াসকে চিমটি কেটে বললাম, ভ্যান চালক আছে এখানে, নির্লজ্জ ভাববে আমাদের। আর এই গরমে চুল খোলা, এত রোমান্টিক হতে পারবো না আমি। পারলে টাক হয়ে যেতাম, গরমে অসহ্য লাগে চুল। টাক হওয়ার কথা শুনে আয়াস খুব জোরে হেসে দিল আর বলল, এত গরম তোমার, আগামী মাসের স্যালারি আর ব্যাংক থেকে টাকা তুলে এসি লাগিয়ে দিব। আবারও বললাম যে কিপটা আপনি। আয়াস আবারও হেসে বলল, তাই না? আজ রাত হোক, দেন প্রুভ হবে কে কিপটা। নিজের বিপদকে নিজেই ডাকলাম বুঝলাম না। জিনিসপত্র ভ্যানে তুলে আমাকে উঠতে বলল। ভ্যানের পেছনে দুজনে বসলাম। পা দোলাতে দোলাতে চারিদিক দেখতে দেখতে যাচ্ছি। এরই মাঝে হঠাৎ এক ঝাঁক বাতাস এলো কোথা থেকে। আমি নিচের খোপা করা চুল খুলে দিলাম আয়াসের ইচ্ছে পূরণের জন্য। সাথে সাথে এলোমেলো বাতাসে চুল উড়ে আয়াসের চোখ মুখ ছেয়ে গেল। আয়াস মৃদু হাসল, তৃপ্তির হাসি ওর মুখে। আমার গরম লাগছে ভেবে আয়াস আমার চুলগুলো গুছিয়ে খোপা করে দিল আবার। ভ্যানের পেছনে প্রিয় মানুষের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে পথ চলার মতো চমৎকার অনুভূতি আর কিছুতেই নেই। আয়াস আমার কাঁধের উপর দিয়ে হাত দিয়ে আমার হাত ধরে রেখেছে। সন্ধ্যার আগে আগেই আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। আমার ভীষণ প্রিয় এই বাড়িটা। এই বাড়িকে ঘিরে আমার অনেক অনুভূতি। ভ্যান বাড়ির সামনে থামলেই শ্রুতি এগিয়ে এলো। আয়াসের হাত ধরে শ্রুতি বাড়ির ভিতরে নিয়ে গেল। আম্মু বাবা এগিয়ে এলো। আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। দীর্ঘদিন পরে নিজের রুমে প্রবেশ করলাম। আলাদা একটা প্রশান্তি ফিরে পেলাম এই রুমে প্রবেশ করে। সবকিছু আগের মতোই গোছানো আছে। আমার পড়ার টেবিল আগের মতোই গোছানো আছে। আমার অ্যাকোরিয়ামের মাছগুলোর অনেকগুলো বাচ্চা হয়েছে। অ্যাকোরিয়াম ভরে গিয়েছে মাছে। আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। অ্যালোভেরার যে চারা গাছটা লাগিয়েছিলাম তার থেকে আরো 7টা চারা গজিয়েছে। গোলাপ গাছে কড়ি এসেছে, বেলি গাছেও ফুল ফুটেছে। বরং আগের থেকে সব আরো ভালোই হয়েছে। আশেপাশের বাড়ি থেকে অনেক মানুষ এসে ভিড় করেছে আয়াসকে দেখার জন্য। সবাই আমার সাথে 2-1 মিনিট কথা বলে আয়াসকে ঘিরে দাঁড়িয়েছে। বেচারা উঠানে দাঁড়িয়ে ভালো আছি বলতে বলতে গাল ব্যথা করে ফেলল। শ্রুতি তো আয়েশের হাতই ছাড়ছে না। যে আসছে সে এসে বলছে, জামাইয়ের মিষ্টি খাবো। আম্মু সবাইকে প্যাকেট খুলে খুলে মিষ্টি দিয়ে যাচ্ছে। শুধু যে নতুন বউ এরই অস্বস্তি পড়তে হয় তা নয়, নতুন জামাইকেও দেখছি ভালোই অস্বস্তিতে পড়তে হয়। আজ বুঝুক আয়াস কেমন লাগে। বাড়িতে মানুষ কিচকিচ করছে।
আমাদের বংশের যত মানুষ আছে সব এসে ভিড় করেছে। আমার বিয়ে যেহেতু খালামণিদের বাসায় হয়েছিল, তাই আমার বংশের কেউ বিয়েতে উপস্থিত হতে পেরেছিল না। কিন্তু আজ এ বাড়ি দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। রঙিন কাগজ দিয়ে বাড়ি সাজানো হয়েছে। বাইরে বাবুর্চি রান্না করছে। আজ বাবা সবাইকে খাওয়াবেন। ওপাশে চাচাতো ভাইয়েরা খাসি জবাই করছে। গরুর মাংস 1 মণ কিনে এনেছে। রোস্ট, পোলাও, ডিম, ডাল, ভাজি সবই হচ্ছে। বাড়িতে সবার মাঝে ভীষণ আনন্দ আর ছোটাছুটি দেখছি। আম্মু আয়াসের গলায় একটি চেইন পরিয়ে দিল। এটা কি তার জামাই পরন হলো? দীর্ঘদিন পরে বাড়িতে এসেও দেখছি আমার থেকে আয়াসের গুরুত্ব বেশি এই বাড়িতে। সবাই আমার থেকে বেশি আয়েশের আপ্যায়ন করছে। পাড়া থেকে যে আসছে সেও আয়েশকে ঘিরে রেখেছে। আম্মু আর বাবা জামাই অন্তর প্রাণ, শুধু জামাই জামাই করছে। যে আসছে তাকে পরিচয় করাচ্ছে। আম্মু আর বাবার মুখে এত আনন্দ আমি আগে কখনো দেখিনি। এত সুখ অনুভব করছে তারা, যা দেখে আমিও ভীষণ মানসিক তৃপ্তি পাচ্ছি। কিছুক্ষণের মাঝে আরোহী আর অয়ন খালামণি আর খালুর সাথে হাজির। মামাদের বাড়ি থেকেও লোকজন এসেছে। আজ বোধহয় সবাই ভীষণ খুশি। আম্মুকে পাশের বাসার এক দাদি বলছে, বৌমা, এবার তো একটা বাচ্চা নাও। একটা মাত্র মেয়ে তোমার, আর একটা সন্তান না হলে কি হয়? ছেলে না হলে কে দেখবে তোমাদের? বুড়ির কথা শুনে রাগ আমার চরম পর্যায়ে চলে গেল। আম্মু এখন জামাইয়ের সামনে বাচ্চা নিবে। আর একটা মাত্র মেয়ে মানে? আমি কি বানের চলে ভেসে এসেছি? একটা মাত্র মেয়ে উনি কাকে বোঝালেন? আমি নাকি শ্রুতি? আম্মুর যদি বাচ্চার শখ হয় নিতেই পারে, তাই বলে ছেলে নেই কে দেখবে এই কথার উপর ভিত্তি করে কেন নিবে? আমি দেখবো আমার আম্মু আর বাবাকে। আস্তে চাচি আম্মা, জামাই শুনতে পাবে। আমার বাচ্চার দরকার নেই, আমার 2 মেয়েই আমার সব। আম্মুকে খালামণি ডাকলো আর আম্মু চলে গেল। আর 2 জন মহিলা বলা বলি করছে, এই মেয়েকে বিয়ের দিন সাথে করে নিয়ে এসেছিল। সেই মেয়ের জন্য দেখো কত কি করেছে। মানুষ জানাজানি হবে বলে সারা জীবন বাসায় বেরিয়েছে। একেবারে মেয়ে বড় হলে বাড়িতে এসেছে। মেয়েকে এখানে রেখে মানুষ করেনি, মেয়ে যাতে কিছু জানতে না পারে। কথাগুলো শুনেই ভীষণ খারাপ লাগলো আমার। আমার আম্মু আমাকে তার বিয়ের দিন সাথে করে নিয়ে এসেছিল, এমন কিছু কথা আগেও শুনেছি। আচ্ছা, এই কথা যদি সত্যি হয়েও থাকে তাহলে আয়াসদের এলাকার মানুষ কিভাবে জানে? আয়াসদের বাসার পাশের ওই মহিলা কিভাবে জানলো? আমাকে খুঁজে বের করতেই হবে কি সেই ঘটনা। বাসার পাশের এক চাচি আম্মাকে জিজ্ঞেস করলাম গল্পে গল্পে, চাচি আম্মা, আম্মু আর বাবার বিয়ে হয়েছিল কত সালে তুমি জানো? খুব কৌশলে জিজ্ঞেস করলাম। চাচি আম্মা বলল 2004 সালে। আমি আমার শিশু কার্ড আমার নানুর বাক্সে একদিন দেখেছিলাম। আমার জন্ম 2003 সালে, কিন্তু জন্ম নিবন্ধনে 2004 সালই আছে। শুনেছি বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল, হতেই পারে তারা গোপনে বিয়ে করেছিল, পরে সামাজিকভাবে বিয়ে হয়েছে, নাকি তাদের কোনো ভুলে আমার জন্ম হয়েছিল। ছি ছি, এসব কি ভাবছি আমি? যে কোনো সন্তানের কাছে মা বাবার অতীতের এমন ঘটনা কষ্ট দিবে, ভাবাবে, কিন্তু আমি এসব ভাবতেই চাই না, আরও কিছু জানতেও চাই না। আমি যে এসব জেনেছি আম্মু আর বাবাকে কখনো বুঝতে দেওয়া যাবে না। আমি চাই না মা বাবার অতীত ঘেটে তাদের কোনো লজ্জা দিতে। কিন্তু আয়াস যদি কখনো জানতে পারে, ও কিভাবে নিবে ব্যাপারটা? আয়েশের কথা ভেবে দুশ্চিন্তা হচ্ছে। না না, আয়েশ খুব ভালো ছেলে। আয়াস সব জানলেও আমাকে ভুল বুঝবে না। মাথাটা কয়েকবার ঝাঁকিয়ে নিয়ে মাথা থেকে এসব আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলে দিলাম। নিচের রুমে চুপচাপ বসে আছি, কি ভাবছি জানি না। এমন সময় বাবা এসে আমার মাথায় হাত রাখলেন। বাবার দিকে অসহায় চোখে তাকালাম। বাবা আমাকে বললেন, মা, তুমি কি আয়েশের সাথে ভালো আছো? তোমার বিয়ে আসলে ওভাবে দেওয়া আমাদের উচিত ছিল না। এই 2.5 মাস আমি আর তোমার আম্মু ঠিকভাবে ঘুমাতে পারিনি, তুমি ভালো আছো কিনা এটা ভেবে। আমি যে আয়েশের সাথে ভীষণ ভালো আছি সেটা বলতে আমার একটুও বাধল না। সাথে সাথে হেসে দিয়ে বললাম, বাবা আমি ভীষণ ভালো আছি। কতটা ভালো আছি তোমার কল্পনার বাইরে। সত্যি তো মাম? হ্যাঁ বাবা, সত্যি আমি ভীষণ ভালো আছি। সেদিনের জন্য সারা জীবন কৃতজ্ঞ বাবা। আসলে মা বাবার থেকে বেশি ভালো কেউ সন্তানকে বাঁচতে পারে না। বাবা আমার কপালে চুমু খেয়ে বললেন, আইতম,
আমি তো চুলে বিলি কেটে দিই। বাবা, আমার চুলে অনেক দিন তুমি তেল লাগিয়ে দাও না, আজ আমার চুলে তেল লাগিয়ে বেঁধে দাও। বাবা আমার চুলে তেল লাগিয়ে দিতে দিতে অনেক গল্প করছেন। ছোটবেলা থেকে বাবা আমাকে ভীষণ আদর করেন, চুল বেঁধে দেন, তেল লাগিয়ে দিতেন। আমি ভীষণ তৃপ্তি পাই বাবার এই যত্নগুলোতে। বাইরে খাওয়া দাওয়া শেষ, সবাই শাড়ি হাতে নিয়ে খেতে এসেছে। অনেকগুলো শাড়ি হয়ে গেল এক সন্ধ্যায়। কেউ কেউ রাইস কুকার বা প্রেসার কুকারও নিয়ে এসেছেন। আস্তে আস্তে বাড়িটা ফাঁকা হয়ে গেল, সবাই খেয়ে যে যার বাড়িতে চলে গেল। হঠাৎ আমার মনে পড়লো আমার ঘরে অভি আর আমার কিছু ছবি আর চিঠি আছে। আয়াস যদি দেখে ফেলে অন্য কারোর সাথে আমার ছবি আছে, ও ভীষণ কষ্ট পাবে। আমি রুমে গিয়ে ড্রেসিং টেবিল খুলে কাপড়ের ভাঁজ থেকে ছবিগুলো বের করলাম। শরীরের মাঝে ঘিন ঘিন করছে অভির সাথে নিজের ছবি দেখে। এমন সময় আয়াস এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সাথে সাথে কেঁপে উঠলাম আমি ভয়ে। আয়াস যদি আমার হাতের ছবিগুলো দেখে ফেলে? আমি চাই না আয়াস দেখুক সেগুলা। আয়াস দূর থেকে শুনেছে আমার রিলেশনের কথা, কিন্তু সেটা আমার অতীত, আর সেই অতীত আমি আয়েশের সামনে এনে কষ্ট দিতে চাই না। কি করব বুঝে উঠতে পারছি না। আয়েশ আমার ঘাড়ে নাক ডুবিয়ে মৃদু মৃদু কণ্ঠে বলছে, আমার বউটা এখানে বসে কি করছে? এই বাড়িতে আসার পর আর বউয়ের মুখটা একবারও দেখতে পেলাম না। আহা, কি সুগন্ধি তেল লাগিয়েছে চুলে, ঘ্রাণে সারা শরীর ময়ময় করছে। আমি জানি আয়েশ ইজিলি আমাকে ছাড়বে না, সহজে যাবেও না। টেনশনে খুব জোরে রিয়াক্ট করে ফেললাম। আয়েশকে খুব জোরে ঝাড়ি মেরে ফেলে দিলাম। ভীষণ রেগে আর বিরক্ত হয়ে বললাম, সব সময় এসব ভালো লাগে না, আপনাকেও বুঝতে হবে আমার সব সময় এসব রোমান্টিকতা পছন্দ নয়। আয়াস কিছুই না বলে মন খারাপ করে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আয়াস রুম থেকে বেরিয়ে যেতেই আমি সমস্ত ছবি আর চিঠিগুলো পড়িয়ে ফেললাম। মনে হলো অনেক বড় একটা ঝামেলা থেকে মুক্তি পেলাম। তবে আয়াসের সাথে কি খুব বেশি রিয়াক্ট করে ফেললাম? বসার ঘরে বাবা, খালু, খালামণি, আম্মু আর আয়াস বসে গল্প করছে। আমি অপেক্ষা করছি আয়াসের জন্য। ও রুমে আসলে খুব করে সরি বলে নিব, কিন্তু আমি কিভাবে বলবো সরি? সিনেমার মতো আবেগঘন মুহূর্তের যদি সৃষ্টি করতে পারতাম, নিশ্চয়ই ওর রাগ 1 মিনিটেই পড়ে যেত। কিন্তু বাস্তব জীবনে অনেক কিছুই বলা যায় না। মনে মনে ভেবে রাখা অনেক কিছুই মুখে আমরা প্রকাশ করতে পারি না। আমি বাইরে থেকে উঁকি মেরে দেখছি বারবার। আয়াস স্বাভাবিকভাবেই গল্প করছে। এমন সময় খালু আমাকে ডেকে বলল, মা মুগ্ধম, একটা পান নিয়ে আইতো, সাথে মিষ্টি চদ্দাও দিস। কথাটা শুনেই মারাত্মক খুশি হয়ে গেলাম আমিও অনেকক্ষণ ধরে ওখানে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। কিভাবেই বা যেতাম? তারা তাদের জামাই নিয়ে গল্প করছে। আমি নির্লজ্জের মতো কি ওখানে গিয়ে বসতে পারি? বাই এনি চান্স বাবা, খালু কেউ যদি ভাবতো মেয়ে এখন জামাইকে চোখে হারাচ্ছে, ইস কি লজ্জাকর হবে ব্যাপারটা। ভয়ঙ্কর লজ্জার হবে সেই ভাবনাটা। বাবার ঘরে গিয়ে পান গোছাতে গোছাতে ভাবছি, আয়াসকে ভীষণ কষ্ট পেয়েছে। আমি কি খুব বেশি মিসবিহেভ করে ফেলেছি? কিভাবে ওর রাগ ভাঙাবো আমি? এমন সময় আরোহী এলো বাবার ঘরে। আমার মন খারাপ দেখে বলল, কি হয়েছে মুগ্ধ? মন খারাপ কেন? মিসবিহেভ করে ফেলেছি আয়েশের সাথে। যা গিয়ে একটা সরি বলে দে। সাহস পাচ্ছি না। কেন? খুব বেশি মিসবিহেভ করে ফেলেছি। আয়াস রাগ করেছে। কিন্তু কি নিয়ে? অভির ছবি আমি পোড়ানোর জন্য বের করেছিলাম, ঠিক তখনই আয়াস গিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। ভয় পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম। অজান্তেই খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি চাইনি অভি আর আমার ছবি ওর সামনে আসুক। এটা কোনো ব্যাপারই না, তুই দুলাভাইকে একবার জড়িয়ে ধরলেই হয়ে যাবে। আরে বাবা, ধরবো তো, বাট পাবো কোথায়? দেখছিস না সবার সাথে বসে আছে। চল আমরা সবাই যাচ্ছি, কিছু একটা বলে দুলাভাইকে তুলে আনবো। দরজা দিয়ে বেরোনোর সময় আরোহী অয়নের সাথে মারাত্মক একটা ধাক্কা খেলো। অয়ন এ ঘরের দিকেই আসছিল। অয়ন ফোন চাপতে চাপতে নিচের দিকে তাকিয়ে ঢুকছিল। তখনই আরোহীর প্রচণ্ড গতিবেগের যাত্রায় পড়ে যায় অয়ন। অয়নের বুকের উপর আরোহীকে দেখে চোখ বড় বড় করে তাকালাম আমি। অয়ন এইবার শেষ লজ্জায়। যে লজ্জা ছেলেটার! অয়ন লাফ মেরে উঠে পড়ল। ভাবি, তোমার বোন ইচ্ছে করে ধাক্কা মারলো নাকি? আরোহী মুখ বাঁকিয়ে পড়ল। মনে হচ্ছে সিনেমার নায়ক বাপ্পা রাজ, তাই আমি ওকে ইচ্ছা করে ধাক্কা দিব। দুঃখিত, আমি বাপ্পারাজ হতে চাই না, তার থেকে ভিলেনই বেটার। আমি ভিলেন হতে চাই। আই লাইক ভিলেন।
ইনডিরেক্ট কি আমায় লাইকের কথা বলছো? হ্যাঁ বলেছি, আমার এত লজ্জা নেই। ডিরেক্ট আমি বলছি আই লাইক ইউ। অয়ন খুব জোরে কেশে দিল। বেচারা ভীষণ লজ্জা পেয়েছে, এইভাবে বোধহয় কেউ তাকে আগে বলেনি। আরোহী হাত বাড়িয়ে বলল। অয়ন ভাইয়া নিজে তো উঠলেন, আমাকে তুলবেন না প্লিজ, হেল্প মি। অয়ন সেদিকে হাত বাড়ালো না, আমার ইশারা করলো আরোহীকে তোলার জন্য। বেচারা আরোহী বোধহয় অয়নের হাত ধরে উঠবে বলেই না উঠতে পারার ভান করছিল। আমি আরোহীকে টেনে তুলে বললাম, এসব লাইক করা করি পরে দেখবো, আমার সাথে চলো তোমরা। কোথায় ভাবি? তোমার ভাইয়া রাগ করেছে, ভুল বোঝাবুঝিটা মিটিয়ে দাও। ভাইয়া রাগ করে থাকতে পারবে না, আমি তাকে চিনি, বিশেষ করে ভাবির প্রতি না। ভাবির প্রতিই রাগ করেছে। শোনো, ও ঘরে গিয়েছে, কোনোভাবে তোমরা ভাইয়াকে রুমের বাইরে আনার চেষ্টা করবা। ওকে ভাবি। আমরা তিনজন প্রবেশ করতেই আয়াস একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। আয়াসের পাশেই খালু বসে আছে। আমি একটু নিচের দিকে ঝুঁকে কালুর হাতে পান দেওয়ার সময় আয়াসের দিকে তাকালাম। আয়াস দেখছি আমি তাকিয়েছি, তবুও খেয়াল করছে না। আমি বারবার আয়াসের দিকে তাকাচ্ছি, কিন্তু ও একবারও তাকাচ্ছে না। ইচ্ছে করেই তাকাচ্ছে না সেটা বুঝতে পারছি। এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আয়াস এমন করছে কেন? যার তাকানোর জন্য আমি বিরক্ত হয়ে যাই সে এখন তাকাচ্ছেই না। বিরহ এতই যন্ত্রণার, আগে তো বুঝিনি। এক্ষুনি আয়াস কথা না বললে দম বন্ধ হয়ে মারা যাব আমি। মানুষ বিচ্ছেদ কিভাবে মেনে নেয় সত্যিকারের ভালোবাসার? আমার তো এতটুকুতেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বারবার আরোহী আর অয়নের দিকে তাকাচ্ছি আমি। এর মানে কিছু একটা করো। এরই মাঝে অয়ন বলল, আমার ঘুম পাচ্ছে আঙ্কেল। বাবার দিকে তাকিয়ে বলল, তাই তো, অনেক রাত হয়েছে, সবাই ঘুমোতে যাও, সকালে কথা হবে। দুলাভাই চলুন, ঘুমোতে হবে। আয়াস আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মা মুগ্ধতা আপনার কাছে ঘুমাক, মা মেয়ে সারা রাত গল্প করবেন। আমাকে বাড়ি থেকে বলে এসছে সে আপনার সাথে ঘুমাবে। আমি কিছুই মনে করব না, বরং আমার আরও ভালো লাগবে। আয়াসের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি বলছে সে? আম্মু কেন পৃথিবীর কোথাও আমার ঘুম হবে না? সে রাগ করে থাকলে, তাছাড়া এতদিনে আমার অভ্যেস হয়েছে তার সাথে ঘুমানোর। সে ছাড়া আমি কিছুতেই ঘুমোতে পারবো না। হঠাৎ মন খারাপ তীব্র বেগে ভর করলো। আমার মুখটা কালো ফ্যাকাশে রংহীন হয়ে গেল। তা কি করে হয় বাবা? তোমাদের ঘর, তোমরা যাও। না না আন্টি, কোনো সমস্যা নেই। আবার কবে আসবে এখানে ঠিক নেই, আপনাদের কাছেইও ঘুমাক। আয়াস উঠে আমার রুমে চলে গেল। খালামণি আমাকে বলছে, আয় তবে মুগ্ধ। আয়াস যখন এত করে বলছে, আমরা গল্প করব সারা রাত। অয়ন আর আরোহী দুজন দুজনের দিকে তাকালো। এটা কি হলো? তারা কি ভাবলো আর কি হলো? আমিও তো খালামণির মুখের উপর বলতে পারছি না আমি আয়াসের পাশেই ঘুমাবো। শাড়ির আঁচল কচলাতে কচলাতে খালামণির সাথে গেলাম, কিন্তু মন পড়ে আছে আয়েশের কাছে। আমি জানি ওরও ঘুম হবে না। কিছুক্ষণের মাঝে আরোহী রুমে প্রবেশ করে বলল, আম্মু, দুলাভাইয়ের গ্যাস্ট্রিক প্রবলেম হয়েছে, মুগ্ধতাকে পাঠিয়ে দাও, দুলাভাই মুগ্ধতাকে ডাকছে। খালামণি অতি ব্যস্ত হয়ে পড়ল। কি হয়েছে? চলো দেখে আসি। আম্মু, এত রাত তুমি কেন যাবে? গ্যাস সামান্য একটু প্রবলেম, মুগ্ধতা যাক। খালামণির দিকে তাকিয়ে বললাম, যাই খালামণি। দ্রুত যা। আরোহী আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আমি মুচকি হেসে বেরিয়ে গেলাম। নিজের রুমে গিয়ে দেখি আয়াস ঘুমুচ্ছে। আসলেই কি ঘুমুচ্ছে নাকি ঘুমের ভান ধরেছে? লাইট অন করে তো সে ঘুমায় না। আমি আয়াসের কানের কাছে গিয়ে বললাম, না ঘুমিয়ে ঘুমের ভান ধরা হয়েছে তাই না? আয়াস কোনো উত্তর দিল না। বুঝতে পারলাম এইভাবে হবে না, নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে হবে। আয়াসের একটা নীল গেঞ্জি বের করে পরলাম। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক পরে, হাত ভর্তি চুড়ি পরে আয়েশের সামনে গিয়ে বাজিয়ে যাচ্ছি। চুলগুলো খুলে রেখেছি। আমি জানি ও ঘুমোয়নি। শুনিয়ে শুনিয়ে বললাম, একজনের গেঞ্জি পরেছি, সে কি তাকিয়ে দেখবে না নাকি গেঞ্জি খুলে ফেলবো? আয়াস চোখ অফ করেই আছে। আবারও বললাম, একজন কি আর কথা বলবে না? তার জন্য মধ্যরাতে সাজুগুজু করেছি। তবুও সে চুপ আছে।
আবারও বললাম, দেখুন আপনার কেঞ্চিতে আপনার থেকে আমাকে বেশি কিউট লাগছে। আয়েশ কোনো কথাই বলছে না। আয়েশের দুই গালে ইচ্ছেকৃতভাবে ঠোঁট ছুঁড়িয়ে গালে দাগ লাগিয়ে দিলাম। হুবহু আমার ঠোঁটের মতো দেখাচ্ছে লিপস্টিকের দাগ। আয়েশ এখনো চুপ আছে। এভাবে কেটে গেল অনেক সময়। আয়েশ ইচ্ছে করেই কথা বলছে না। রাত প্রায় 2টা বাজে। আমার চোখে ঘুম নেই। চেষ্টা করেও আয়েশের চোখ খোলাতে পারলাম না। আমি এবার কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওকে চলে যাচ্ছি। বুঝেছি কেউ কথা বলবে না। ভেবেছিলাম আজ একজনের সাথে প্রচুর প্রেম করব। একজনের বউ আজ প্রচণ্ড রোমান্টিক মুডে আছে। তার বউ ভেবেছিল আজ কিছু একটা হলে হোক, কিন্তু আফসোস তার বর ঘুমিয়ে পড়েছে। ওকে গুড নাইট, আম্মুর পাশে গিয়ে ঘুমিয়ে পড়ি। এটুকু বলে আমি পিছনে ঘুরে হাঁটা দিতেই আয়েশ আমার হাত টেনে ধরল। এবার বোধহয় একটা সুযোগ পেলাম আয়েশকে সরি বলার। আয়েশের দিকে তাকিয়ে দেখিও চোখ বন্ধ করেই আমার হাত টেনে ধরে রেখেছে। আমি খুব মলিন কণ্ঠে বললাম, আর কি কথা বলবেন না আমার সাথে? আর কতক্ষণ আমার সাথে কথা না বলে থাকবেন? দেখুন আপনি কিন্তু এমন করতে পারেন না। আপনি আমাকে অন্য যা শাস্তি দিবেন দিন, কিন্তু কথা না বলে থেকে এমন ভয়ঙ্কর শাস্তি দিবেন না। সরি, ভীষণ সরি। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আপনি আমাকে ইগনোর করলে আমার ভীষণ কষ্ট হয়। আমার তখন ওইভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। আমি বুঝতে পারছিলাম না কি করব। আসলে আমার হাতে অভির চিঠি ছিল। আমি ওগুলো পুড়িয়ে ফেলার জন্য বের করেছিলাম। আপনি দেখলে যদি ভুল বুঝতেন, তাই ভয়ে ওইভাবে রিয়াক্ট করে ফেলেছিলাম। কথাগুলো বলে কেঁদে দিলাম। আয়েশ আমার হাত ধরে টেনে নিচের কাছে নিল। নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। সেই চোখে আছে শীতলতা। তার এক দৃষ্টিতে তাকিয়ে থাকার প্রভাব পড়ছে নিচের ভেতরে। সে কি আমায় ক্ষমা করেছে নাকি করেনি ঠিক বুঝতে পারছি না। আয়েশ কি এখন হেসে দিয়ে কথা বলবে নাকি গম্ভীর মুডে বলবে আমাকে বিরক্ত করো না? আমি চোখ দিয়ে পানি ফেলে বললাম, এখনো চুপ করে থাকবেন? আয়েশ এবার কপাল টান টান করে তাকালো আমার দিকে। আমি কাঁদো কাঁদো গলায় অভিমানী সুরে বললাম, আপনি কি বুঝতে পারছেন না আপনার এই চুপ থাকাই আমি কেমন ভয়ানক যন্ত্রণায় ছটফট করছি? পৃথিবীতে চুপ থাকার থেকে ভয়ঙ্কর শাস্তি আর নেই। আমি আপনাকে এতদিন এত বড় শাস্তি দিতে পারিনি যা আজ আপনি আমাকে দিয়েছেন। আমি দিয়েছি বলুন, দিয়েছি আপনাকে এত শাস্তি দিয়েছি বলুন? আয়েশ আমাকে আরেকটু টান দিয়ে কাছে নিয়ে বলল, দিয়েছো প্রিয়তমা। আমার হৃদস্পন্দন আরো বেড়ে গেল। দীর্ঘক্ষণ পর সে আমার সাথে কথা বলেছে। আমার অনুভূতিটা এমন যেন তাকে হারিয়ে আবার ফিরে পেয়েছি। জীবনের সব সুখ শান্তি হারিয়ে যাবার পরে যেন এক চিলতে সুখ পাওয়ার মতো আনন্দ আমার মনের মাঝে। মন থেকে ভালোবাসলে সে ভালোবাসার অনুভূতি কি দারুণ, তাই না? এই পৃথিবীর সব দুঃখের কারণ সে, আবার সেই পৃথিবীর সব সুখের কারণ সে। সে পারে জীবনটা সুখ থেকে এক সাগর দুঃখে পরিণত করতে, আবার সেই পারে জীবনটা দুঃখ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ করতে। এই অনুভূতিগুলো জীবনে সত্যিকারের ভালোবেসেছে, প্রত্যেকেই পেয়েছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে আমার। হেঁচকি ওঠা অবস্থায় বললাম, কিভাবে দিয়েছি? আগে আপনার সাথে যা করেছি তা ভাবলেও নিজেকে ছোট মনে হয়। আপনার অযোগ্য মনে হয় নিজেকে। প্লিজ প্রিয়তমা, পাস্টের কথা তুলবে না। আমি তখন কোনো কষ্ট পাইনি, বরং এনজয় করতাম ব্যাপারটা। কারো ভালোবাসা আদায় করে নেওয়াটা বিশ্বজয়ের মতো। এই যে চোখের পানি ফেলে আমাকে কষ্ট দিলে কেন? তুমি নারী, তবে অসাধারণ নারী তুমি, যে নারী দূরে ঠেলে দিতে পারে, আবার নিমিষেই কেঁদে কেঁদে কাছে টেনে নিতে পারো। খুব জানতে ইচ্ছে করে সৃষ্টিকর্তা নারীর মাঝে কি বিশেষ পাওয়ার দিয়েছেন, যার হাসি ভয়ঙ্কর মায়াবী, কান্না ও ভয়ঙ্কর মায়াবী। এই নারী শুধু তার কাছেই টানে, দূরে যেতে দেয় না। এত নিখুঁত সৃষ্টি নারীকে করেছেন, যার সৌন্দর্য আজীবন দেখলেও ফুরাবে না। আমার জন্য সৃষ্টি করা নারীটা একটু বেশি সুন্দর, তাই না? বড় চুল, টানা চোখ, দুধে আলতা শরীর, পাতলা ঠোঁট, একটু বেশি সুন্দর, তাই না? বড় একটা নিঃশ্বাস টেনে বললাম, আপনি কি আর রেগে নেই? আমি রাগ করেছিলাম? কে বলল? তাহলে কথা বলছিলেন না কেন? দেখছিলাম কি? আমার বউয়ের আমার জন্য কতটা টান। শুধু এটা দেখার জন্য আমাকে এত কষ্ট দেওয়া? না, আর একটু কাছে পাওয়ার জন্য। আমি জানতাম আজ তুমি আমার কাছে আসবেই, কিন্তু মধ্যরাতে যে এইভাবে আমাকে স্ট্রোক করানো লোকে হাজির হবে ভাবতেই পারিনি। আজ কিন্তু অন্যরকম কিছু হলেও হতে পারে।
আর ইউ রেডি প্রিয়তমা? বলেই আয়াস হাতে চুমু দিল। এইবার সত্যি সত্যি লজ্জা পেলাম। আয়াসের হাত ঝাড়ি মেরে খানিকটা দূরে সরে দাঁড়ালাম। ইস, কি ভয়ানক লজ্জা! তার রাগ ভাঙাতে আমি গেঞ্জি পরে তার সামনে চলে এসেছি। তখন তো এসব কোনো হুঁশই ছিল না, কিন্তু এখন তো ভীষণ লজ্জা করছে। লজ্জায় সম্পূর্ণ মিহিয়ে যাচ্ছি আমি। আয়াস বিছানা ছেড়ে উঠে এলো আমার কাছে। পেছন থেকে 2 হাতে কোমর জড়িয়ে ধরে বলল, বেবি ডল, আজ তোমায় পুরাই বেবি ডল লাগছে। আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো তো? যখন শাড়ি পরতে মনে হতো, শাড়ি পরলে তোমাকে বিশ্ব সুন্দরী মনে হয়, 3 পিস পরলেও বিশ্ব সুন্দরী মনে হয়, এখন গেঞ্জিতেও বিশ্ব সুন্দরী মনে হচ্ছে। আচ্ছা এখন আমি কি করব বলো তো? নিজেকে তোমার থেকে এই মুহূর্তে কিছুতেই দূরে রাখতে পারবো না। যদি কোনো বড় ধরনের অনর্থ হয়ে যায় আমাকে দোষ দিও না প্লিজ মুগ্ধতা। আমি হারিয়ে যেতে চাই তোমার মাঝে। আয়েশের হাত ছড়িয়ে আয়েশের দিকে ঘুরে দাঁড়ালাম আমি। চোখে মুখে পৃথিবীর সব লজ্জা নিয়ে দাঁড়ালাম আয়েশের সামনে। আয়েশ আমার মুখের সামনে পড়া চুলগুলো হাত দিয়ে কানের নিচে গুজে দিয়ে ওষ্ঠ ডুবালো গালে। আমি কয়েক হাজার গতিবেগে কেঁপে উঠলাম বিদ্যুৎ তরঙ্গের ন্যায়। লজ্জায় আবারও তুফানের গতিতে আয়েশের হাত ছাড়িয়ে ছুটে গিয়ে ওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। লজ্জায় শরীর কাঁপছে আমার। আয়েশের মাঝে আকাশ পাতাল পার্থক্য। ওর চোখে ভয়ানক নেশা। আয়াস আস্তে ধীরে আমার কাছে এসে ওয়ালে হাত দিয়ে দাঁড়ালো, নেশাক্ত কণ্ঠে বলল, আচ্ছা প্রিয়তমা, এভাবে দূরে পালাচ্ছ কেন? যদি কিছু ভুল হয় তো হোক না, কোনো ক্ষতি নেই তো। দুরু দুরু করছে বুকের মাঝে। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি ওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে। আয়াস ক্রমশ এগিয়ে আসছে। আয়াসের ওষ্ঠে ভীষণ নেশা। আমার মুখের কাছে সম্পূর্ণ এগিয়ে আসতেই সম্পূর্ণ চোখ বন্ধ করে প্লাজো খামচে ধরে মুখ কাত করে রইলাম। আয়াস আমার 2 হাত ধরে আঙ্গুলের ভাঁজে ভাঁজ রেখে ঘাড়ে ওষ্ঠ স্পর্শ করলো। বিদ্যুতের গতিতে কেঁপে উঠলাম আমি। হৃৎপিণ্ডে হাতুড়ির বাড়ি দুরুম দুরুম করে দিচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আয়েশের তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে আমার মুখে। অনুভূতিতে মিশেছিল লজ্জা আর ভালোবাসা। কিছু অনুভূতি লজ্জার হলেও ভীষণ ভালো লাগার হয়। আয়াসও 2 ওষ্ঠ আমার ওষ্ঠে মিলিয়ে কতক্ষণ ছিল আমার খেয়াল নেই। আমিও ডুবে গিয়েছি ওর সাথেই। কিছুক্ষণ পরে লজ্জায় আমি ওর দিকে তাকাতেই পারছি না। লজ্জায় একভাবে তাকিয়ে আছি ফ্লোরের দিকে। কোনো দিকে তাকাতে পারছি না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাকে ভ্যানিশ করে দিক, না হলে আমাকে অদৃশ্য করে দিক। এত লজ্জা কই রাখি? এই লজ্জাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিল আয়াস। পাচা কোলে বিছানায় তুলে নিল। আয়াসের আদর আর ভালোবাসা আমারও ভালো লাগছিল। নিজের ভার হওয়া শরীরের ভার আয়াসের উপর ছেড়ে দিলাম। ছন্দে আনন্দে ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলো। এটা ছিল ভালোবাসার নতুন অভিজ্ঞতা। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার পাশে আয়াস নেই। আয়াস কোথায় গেল? ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বাজে। ছি ছি, বাড়ির সবাই কি ভাববে? গত রাতের কথা মনে পড়তেই লজ্জা লাগছে। আবার এত বেলা করে উঠেছি তার জন্যেও লজ্জা লাগছে। বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিয়ে শাড়ি পরে বাইরে গেলাম। এদিক ওদিক কোথাও আয়াস নেই। আম্মু আর খালামণি ডাইনিং টেবিল জুড়ে খাবার রেখেছে। আমি ঘুম থেকে উঠে আসতেই আম্মু বলল, উঠেছিস মা? আয় পিঠা খেয়ে নে। আমাকে এদিক ওদিক তাকাতে দেখে আম্মু বলল, তোর খালামণি, খালু, বাবা, আয়াস, শ্রুতি, অয়ন, অহনা সবাই আমাদের আমবাগানে গিয়েছে ঘুরতে। আমি একটা পিঠা খেতে খেতে বললাম, আমাকে নিল না আম্মু। তুমি তো ঘুমিয়েছিলে, কিভাবে নিবে? আয়াস বলল তোমার নাকি মাথায় পেইন হয়েছিল, তাই কাল রাতে ঘুমাওনি, এই জন্য আর ডাকিনি। মনে মনে বললাম, ভালোই কথা ঘোরাতে পারে। নিজে ঘুমাতে দেয়নি তা না, আমার মাথায় যন্ত্রণা হয়েছিল। আম্মুকে বললাম, আয়াস কখন উঠছিল আম্মু? আয়াস তো ভোর 6টায় উঠেছে, সবার আগে দেখি উঠেছে। উফ, বাঁচলাম। আয়াস তাহলে আর আমার মতো দেরি করেনি। আয়াস দেরি করলে ভীষণ লজ্জার হতো ব্যাপারটা।
সকাল 10টার দিকে সবাই ঘোরাঘুরি করে বাড়িতে ফিরলে আম্মু সবাইকে খাবার খেতে দিল। আয়াস বারবার ইশারা করছে ওর পাশে বসার জন্য, কিন্তু আমি লজ্জায় বসছি না। আমি, আয়াস, অয়ন, শ্রুতি আর আরোহী এক টেবিলে বসেছি। বাবা আর খালুকে রুমে খেতে দিয়েছে। বাবা আর খালু আমাদের সাথে খাবে না। তাছাড়া চেয়ারও 6টা। আয়াসের ইশারা দেখেও আমি না দেখার ভান করে আছি। আরোহী ব্যাপারটা বুঝতে পেরে আমাকে ধরে নিয়ে আয়াসের পাশে গিয়ে বসিয়ে দিল। আমি আয়াসের দিকে লজ্জায় তাকাচ্ছি না। আয়াসের বাম পাশে শ্রুতি বসা। আয়াস খাওয়ার মাঝে প্রায় শ্রুতির গালে তুলে খাইয়ে দিচ্ছে। অয়ন, আরোহী যে যার মতো খাচ্ছে আর গল্প করছে। আয়াস সবার অগোচরে আমার হাত চেপে ধরে কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোমার হাতে খেতে মন চাইছে। আমি হাত ঝাড়ি মেরে ফেলে দিয়ে বললাম, ছাড়ুন, ওরা দেখবে। হাতটা ছাড়িয়ে নিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিলাম। অয়ন উঠে এসে শ্রুতির গালে এক টুকরো মাংস দিয়ে বলল, মাই পিয়ারি বিয়ান সাহেব, এক টুকরো মাংস নাও। শ্রুতি মাংস নিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। খুব কিউট করে কথা বলো তো তুমি পিচ্ছি। আমি আর পিকে নেই, আমার বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, খালি আমারই নেই। কি সাংঘাতিক কথা, তোমার বয়ফ্রেন্ড নেই কেন? কেউ প্রপোজ করেনি? আমার এসব প্যারা লাগে। কত প্রপোজ পেলাম জীবনে। সেই দিন ক্লাসের 8-এর এক ভাইয়া আমাকে বলেছে, তোমাকে আমি বিয়ে করতে চাই, আমাদের বেবি হলে তার নাম রাখবো পুতুল। আমিও তোমাকে প্রপোজ করতে চাই, আমাকেও কি রিজেক্ট করবে? আমাদের বেবি হলে আমিও নাম রাখবো পরি। আমার এখন প্রেম করার সময় নেই। আয়াস প্রচণ্ড জোরে হেসে দিল। আমিও হাসলাম। আরোহী বলছে, তুই এত পেকেছিস কেন রে? আল্লাহ জানে কয়টা প্রেম করবি তুই বড় হয়ে। আমি এখনই যথেষ্ট বড় আপু। শ্রুতিকে বললাম, আজ আম্মাকে যদি না বলেছি দেখিস। আমার শালিকার নামে কোনো নালিশ হবে না, আমি আছি না। তোমার আপু তোমার বিরুদ্ধে কিছু বললে আমাকে বলবে সোজা। আমি খাওয়া শেষ করে রুমে চলে এলাম হাসতে হাসতে। আয়াস আমার পিছু পিছু এসে আমার গালে চুমু দিয়ে বলল, খাইয়ে তো দিলে না, আমার হাতেও খেলে না, নাও চুমু খাও। মারুফ আনান কটেজ, বেশ বড় বড় অক্ষরে সুন্দর করে ঝালাই দিয়ে লেখা বাড়ির গেটে। গেট খুলেই মুগ্ধ হলাম বাড়িটা দেখে। একদম পার্কের মতো সাজানো গোছানো যেন সবকিছু। বাড়ির উপরে বিশাল বড় কৃষ্ণচূড়া গাছ। বকুল গাছের তলায় ফুল পড়ে শুকিয়ে আছে। গাছের দিকে তাকিয়ে দেখি গাছে সাদা সাদা বকুল ফুলে ছেয়ে আছে। গেটের ভেতরে বাঁধানো পুকুর, আম গাছ, জাম গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ, কাঠবাদাম গাছ, বিভিন্ন ফলের গাছে ভরপুর। এ বাড়িটা বিশাল বড় জায়গা জুড়ে আছে। ডুপ্লেক্স বাড়িটা জনমানব শূন্য হয়ে পড়ে আছে। ইস, ভাবতেই খুব কষ্ট লাগছে আয়াসের। মামা আর মামি এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আজ ওনাদের মৃত্যুবার্ষিকী, আজ 18তম মৃত্যুবার্ষিকী। এই দিনে এই গ্রামের সব মানুষকে খাওয়ানো হয় আর দোয়া অনুষ্ঠান করা হয়। সবারই মন খারাপ, সবাই মন খারাপ করে বসে আছে আর আমি চারিদিক ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ করে আম্মুর ভয়ানক কান্নার আওয়াজে কেঁপে উঠল আমার অন্তরাত্মা। আম্মু এইভাবে হাউমাউ করে কাঁদছে কেন? একটাই আওয়াজ ভেসে আসছে, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? আম্মু এসব বলে কাঁদছে কেন? বাবার কি কিছু হয়েছে? আমি পাগলের মতো ছুটতে ছুটতে গেলাম। আম্মু লেবু গাছের নিচে থাকা দুটো কবরের কাছে গিয়ে হাউমাউ করে কাঁদছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি বাবা আম্মুকে সামলানোর চেষ্টা করছে। আম্মুর কান্না আমি কখনোই সহ্য করতে পারি না। আম্মুর এই হৃদয় বিদারক কান্না দেখে আমারও চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণের মাঝেই বাবা আম্মুকে জোর করে নিয়ে গেল। আম্মুকে কোনোভাবে সামলানো যাচ্ছে না। আমি নিথর হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ এক অজানা যন্ত্রণায় বুকে ব্যথা করছে। আম্মু কেন এটা বলল? তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? আম্মুর কি ঘনিষ্ঠ কেউ এখানে শায়িত আছে? একে একে সবাই আসছে কবরের কাছে। মামা, মামি, মামাতো ভাই, খালা, খালু সবাই এসে দাঁড়িয়ে কাঁদছে।
কারো কান্না যেন থামাবার মতো নয়। আয়াসের আম্মা তো কেঁদেই যাচ্ছেন, আরোহী, অয়ন, আয়াস সবাই কাঁদছে। এমন দৃশ্যে আমি হতবাক। আয়াসের ফ্যামিলি কাঁদছে, এটা নর্মাল ব্যাপার, কিন্তু আমার ফ্যামিলি এত বেশি কাঁদছে কেন? একে একে সবাই জায়গা ত্যাগ করলে আমি আনমনে হেঁটে গেলাম কবরের কাছে। সেখানে লেখা মরহুম মারুফ আনান এবং মরহুম রুহানা আনান। এক রাশ মন খারাপ নিয়ে দাঁড়িয়ে দেখছি কবর দুইটা। আম্মুর কান্না স্বাভাবিক ছিল না, একটুও ছিল না। আম্মুর কি পরিচিত কেউ? আমি এতটা বেখেয়াল হয়ে পড়েছি, গায়ের ওড়না একপাশের থেকে পড়ে গিয়েছে আমার, সে খেয়ালই নেই। চোখ দুটো লাল হয়ে গিয়েছে আমার। এরই মাঝে আয়াস এসে আমার পড়ে যাওয়া ওড়না কাঁধে তুলে দিয়ে বলল, কি হয়েছে মুগ্ধতা, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আয়েশের দিকে করুণ চোখে তাকিয়ে বললাম, আচ্ছা আপনি কি কিছু জানেন? কোন ব্যাপারে? আম্মু কেন এখানে এসে হাউমাউ করে কাঁদছিল? আম্মুর কি কিছু হয়? আয়াস মৃদু হাসল, আমার দুই হাতের কবজি ধরে বলল, মামা আর মামির জীবনের দুর্ঘটনা শুনে তোমার আম্মু সহ্য করতে পারিনি। আয়াস একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, পৃথিবীর কেউই সহ্য করতে পারে না সেই ইতিহাস শুনে। সন্দিহান ভাবে জিজ্ঞেস করলাম, সত্যিই কি তাই? তোমাকে কি মিথ্যা বলবো নাকি? সবার মতো আমারও ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। সবাই কাঁদছে, কিন্তু আমি কাঁদতে পারছি না। নো, মন খারাপ, প্লিজ এদিকে এসো, চোখ বন্ধ করো, একটা জিনিস দেখাই তোমাকে। বাঁধানো ঘাটের সিঁড়িতে গিয়ে চোখ বন্ধ করে বসলাম। আয়াস আমার গলায় একটা কিছু পরিয়ে দিল। চোখ খুলে দেখি বকুল ফুলের মালা, একদম তাজা আর সাদা ধবধবে ফুল। দেখেই মন ভালো হয়ে গেল আমার। আমি হেসে দিয়ে বললাম, কোথায় পেলেন? আসার সময় দেখছিলাম বকুল গাছের দিকে তাকাচ্ছিলে, বুঝতে পারছিলাম এটা পেলে তুমি অত্যন্ত খুশি হবে। অয়নের হেল্প নিয়ে গাছ থেকে খুঁটে খুঁটে ফুল পেরেছি। জানো কিভাবে পেরেছি? পাশের বাড়ি থেকে মই এনেছি, গাছে মই দিয়েছি, আর অয়নকে বলেছি মইয়ের গোড়া ভালোভাবে চেপে ধরে রাখো। অয়ন মইয়ের গোড়া চেপে ধরে রেখেছিল, আর আমি মই বেয়ে বেয়ে উপরে উঠলাম। একটা ব্যাগ নিয়ে উঠেছিলাম, গাছ ঝাঁকি দিয়েছিলাম, কিছু ফুল পড়েছিল আর কিছু হাত দিয়ে ছিঁড়ে এনেছি, শুধুমাত্র তোমার খুশির জন্য। আয়েশের হাত মুষ্টিবদ্ধ করে ধরে বললাম, আমার খুশি নিয়ে খুব ভাবেন তাই না? ভাবতেই তো হবে, 7 জন্মের একটা মাত্র বউ আমার, আর বউকে খুশি রাখতে না জানা পুরুষ হলো অদম পুরুষ। এইবার আমাকে একটু খুশি করে দাও তো। কিভাবে খুশি করব? আমি তো ফুল পারতে পারি না। পুরুষ মানুষের কাছে ফুল হলো তার বউ। আমি হাসলাম তার কথা শুনে। চোখে মুখে আমার ভীষণ লাজুকতা। আয়াস ঠোঁট এগিয়ে এনে বলল, গিভ মি কিস বউ। খানিকটা লজ্জা পেয়ে বললাম, পারবো না। আরে আরে, লজ্জা পেও না, আমি তো তোমার একমাত্র বর, এখানে কেউ আসবে না। দাও, দ্রুত দাও। কি হলো, লেট করছো কেন? না দিলে কিন্তু ছাড়বো না। এইভাবে চুপ আছো কেন? এখন আমাকে কিস না দিলে আমি কিন্তু সবার সামনে কিস করে দিব। বাই দ্য ওয়ে, আমার কিন্তু লজ্জা নেই। এক নিঃশ্বাসে আর কত বকবক করবেন শুনি? যতক্ষণ না চুমু খেতে পারছি, আমার ক্ষুধা পেয়েছে, সেটা চুমুর ক্ষুধা। দাও বলছি। এমন করো কেন? অন্য কারো কাছে কি চেয়েছে? ওই বউ, দাও না প্লিজ। জাস্ট একটা চুমু যে মানুষ এইভাবে চাইতে পারে আগে জানতাম না। আয়াসকে বললাম, চোখ বন্ধ করুন আগে। আয়াস চোখ বন্ধ করলে আমিও চোখ বন্ধ করে আয়াসের গালে চুমু দিলাম। চুমু পেয়েও সে বলে উঠল, তুমি কিন্তু নির্দিষ্ট জায়গায় দাওনি। আমি আবারও লজ্জা পেয়ে তাকালাম। আয়াস পুকুরে পাথর ছুঁড়তে ছুঁড়তে বলল, দেখো তুমি কেমন দোল খাচ্ছ। আমি অবাক হয়ে বললাম, কই, কোথায় দোল খাচ্ছি আমি? ওই যে পানিতে তোমাকে দেখা যাচ্ছে, পাথর ছুঁড়ে মারলে পানি দোল খাচ্ছে, সেই সাথে তুমিও দোল খাচ্ছ। আমি বারবার এটাই দেখছি। এরই মাঝে আয়াসের আম্মার ডাক শোনা যাচ্ছে, আমাকে মিষ্টি সুরে ডাকছে। আয়াসকে বললাম, আমি খুব ভাগ্যবতী, দেখেন মা বাবার ভীষণ ভালোবাসা পেয়েছি, এখন শ্বশুরবাড়ির সহ স্বামীর ভীষণ ভালোবাসা পাচ্ছি। এটুকু বলে আমি মন খুলে হাসছি। আয়াস আমার হাসি মুখের দিকে তাকিয়ে বলল, তুমি হাসলেও বিশ্বসুন্দরী লাগে জানো। না, জানি না, সব মিথ্যা, আপনার বানানো কথা। আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে কাকে জিজ্ঞেস করি বলো তো? আচ্ছা, তাহলে আমাদের সামনে থাকা এই কাঠবাদাম গাছটাকে জিজ্ঞেস করি, কি বলো? আমি 2 সিঁড়ি নিচে নেমে পুকুরের পানি হাতে নিয়ে আয়েশের দিকে ছেটাতে ছেটাতে বললাম, কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমি নিজেই জানি আমার পরের চোখে আমি কত সুন্দরী।
তাই না মিস্টার আয়েশ? আয়েশ হাত দিয়ে পানি ঠেকানোর চেষ্টায় আছে আর বারবার বলছে, আহা মুগ্ধতা, আমি ভিজে যাচ্ছি, কিন্তু সত্যি ভিজে যাচ্ছি। আমার খুশির জন্য না হয় একটু ভিজলেনি তো ক্ষতি কি, ভিজুন না। হঠাৎ করে পুকুরের পাড়ে চোখ গেল। অয়ন আর আরোহী দুজন দুগাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন আরোহীকে বলছে, হাতটা একটু বাড়াবে প্লিজ। আরোহী হাতটা বাড়িয়ে ধরল অয়নের দিকে। অয়ন এক মুঠো বকুল ফুল আরোহীর হাতে দিয়ে বলল, এই নাও। ভাইয়া ভাবির জন্য ফুল পাচ্ছিলাম, আমি কোরানোর সময় এক মুঠো প্যান্টের পকেটে চুরি করে রেখে দিয়েছিলাম। আরোহী ফুলগুলো নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে ঘ্রাণ নিল। অয়নের হাতে একটা ফুল দিয়ে বলল, এটা আপনার জন্য। অয়ন হেসে দিল। সাথে সাথে অয়নের গজ দাঁত চিকচিক করে উঠল। এরা দুই ভাই কিন্তু মেয়ে পটাতে ওস্তাদ, যা বুঝলাম। এর ভাই আমাকে বশীকরণ করার মতো মন কেড়ে নিয়েছে, আর এই ছেলে এখন আরোহীর মন কেড়ে নিবে। ভাবতে ভাবতে পিচ্ছিল সিঁড়িতে পা পিছলে পানিতে পড়ে গেলাম। পানিতে ছপ করে শব্দ হওয়ায় আয়াস সাথে সাথে পানিতে নেমে আমাকে কোলে তুলে উপরে তুলে আনলো। আয়াস ভয় পেয়ে অয়নকে জোরে চিৎকার দিয়ে ডাকলো। অয়ন বাড়ির সবাইকে ডাকলো। একে একে সবাই হাজির হয়ে গেল। হঠাৎ পড়ে সামলাতে না পেরে খানিকটা পানি খেয়ে ফেলেছি আমি। মুহূর্তের মাঝে আয়াস আমাকে তুলে এনেছে বলে খুব বেশি অসুবিধে হয়নি। আয়াস আস্তে করে পেটে চাপ দিয়ে দিয়ে পানি বের করে ফেললো। ভয়ে বুক কাঁপছে আমার। আয়েশের আম্মা, বাবা, অয়ন, আরোহী, আম্মু, বাবা, খালামণি, খালু সবাই আমাকে ঘিরে ধরে আমাকে ডাকছে। আমার আসলে তেমন কোনো অসুবিধে হয়নি, তবুও সবাই কেমন অস্থির হয়ে গিয়েছে। আয়েশের আম্মা বলল, এই বাড়িতে আর মুগ্ধতাকে আনবো না। জীবনের অনেক কিছু এই বাড়ি থেকে হারিয়েছে, এই বাড়িটাই অলক্ষণে। আয়াস আমার হাত শক্তভাবে চেপে ধরে রেখেছে আর এক নজর তাকিয়ে আছে আমার দিকে। ও যে খুব ভয় পেয়ে গিয়েছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি স্বাভাবিক আছি, তবুও আয়াস আমাকে কোলে তুলে নিয়ে এলো। আমি আয়াসের গলা জড়িয়ে ধরে আছি। আয়াস হঠাৎ থেমে আমার দিকে তাকিয়ে পড়ল, তুমি ঠিক আছো তো? জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আমি মৃদু হেসে বললাম, আমাকে নামিয়ে দিন, আপনার কষ্ট হবে। আমি ঠিক আছি, যার সাথে আপনি আছেন তার কি হবে বলুন তো? হালকা হালকা শীত পড়েছে। সময়টা বাংলা আশ্বিন মাস। বিদ্যুৎ নেই, ঘর অন্ধকার দেখাচ্ছে। জানালা খুলে পর্দা সরিয়ে দিলাম। জানালা দিয়ে সাথে সাথে আলো ভরে গেল রুমে। বিয়ের 5 মাস হয়ে গিয়েছে। বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়েও কোথাও চান্স হয়নি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি যশোর MMM কলেজে। অনেক দিন বাড়ি থেকে এসেছি, বাড়িতে আর যাওয়া হয়নি। এখানে কলেজ, কোচিং সব খোলা। আয়াস অফিসে আছে, রাত 10টায় ফিরবে। আয়াসের মামা মামির ঘটনাটা সারাক্ষণ যেন চোখের সামনে ভাসতে থাকে আমার। আম্মুর ওই কান্না ভুলতে পারি না আমি। অনেক কিছুই রহস্য থেকে গিয়েছে আমার কাছে। রুমে বসে নিজে নিজে এসব ভাবছি আমি। এরই মাঝে কুসুম ভাবি আমাকে ডাকলেন। কুসুম ভাবি প্রেগনেন্ট। আমি ভাবির ডাকে ছুটে গেলাম। ভাবি আমাকে ডেকে বলল, তোমার ভাইয়াকে মাঝে মধ্যে একটু তরকারি দিও মুগ্ধতা। কাল আমি মায়ের কাছে চলে যাচ্ছি, আর 15 দিন পরে আমার ডেলিভারি ডেট। এখানে তোমার ভাইয়া ছেলে মানুষ, সে তো কিছুই বুঝবে না এসব ব্যাপারে, তাই যেতে হচ্ছে। আমি যেতাম না, যেতেই চাচ্ছি না, কিন্তু তোমার ভাইয়া শুনছেই না, আমাকে পাঠাবেই। এটা কেমন কথা বলো তো? আমি হেসে বললাম, আসলে ভাবি ভাইয়ার মতো এত ভালোবাসতে আমি কাউকে দেখিনি। আপনার কপাল সত্যিই অনেক ভালো জানেন, ভাইয়ার এত ভালোবাসা পেয়েছেন। এই জন্যই খুব ভয় হয় মুগ্ধতা, জানো, কারণ নজর না লাগে। আরে না না ভাবি, কারণ নজর লাগবে না। ভালোবাসা সত্য হলে এসব নজরে আরো ভালোবাসা বাড়ে। আয়াস ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তা বাসে। তার নাম শুনেই এত লজ্জা পাচ্ছ? এবার একটা বেবি নিয়ে নিবা, নাকি লেখাপড়া শেষ করতে চাও? সত্যি বলতে ভাবি, আমার কিন্তু এক্ষুনি বেবির শখ। কিন্তু আয়াস উনি তো বলে 2 বছর দেরি করতে, বাচ্চা নিয়ে নাকি পড়তে পারবো না। তোমার ভাইয়াও এসব বলে বলে লেট করেছে এতদিন। সব পুরুষই এমন,
তবে একটা কথা বলি, আপনার কানে কানে কুসুম ভাবি, কাউকে বলবেন না কিন্তু। আমি কিন্তু গত 2 মাস কোনো ফ্যামিলি প্ল্যানিংয়ের আশ্রয় নিচ্ছি না। কিন্তু আয়াস এসব জানে না। সেভাবে তার বউ এসব কম বোঝে। এসবে তার বউয়ের মাথা ব্যথা নেই। কিন্তু আমি নিজে নিজে ওসব প্ল্যানিং বাদ দিয়েছি। আমার এত লেখাপড়া ভালো লাগে না। মনে চাই 2-4টে বেবি নিয়ে মন দিয়ে সংসার করি। তুমি তো খুব দুষ্টু। আমি সত্যি অবাক হচ্ছি, তুমি আয়াস ভাইয়াকে ফাঁকি দিয়ে এসব করছো। তবে শুনো, লেখাপড়াও করতে হবে, কিন্তু কোনো ফাঁকি দেওয়া যাবে না। তবে একটা কথা কি জানো, সংসার জিনিসটা মেয়েদের রক্তে মিশে আছে। হ্যাঁ শিওর, লেখাপড়া করবো ভাবি, না হলে আয়েশ আমাকে পিটানি দিবে। কোনো গুড নিউজ হলে আমাকে জানাবি কিন্তু। জানাবো ভাবি। পরের দিন কুসুম ভাবিকে সব গুছিয়ে দিলাম। ভাবি প্রাইভেট কারে করে চলে গেল। ভাবির হাজবেন্ড ভাবিকে বিদায় দেওয়ার সময় বুকে টেনে নিয়ে কপালে চুমু দিলেন। ভালোবাসা সত্যিই সুন্দর। বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেল। সেদিন সন্ধ্যায় আয়েশ একটু দ্রুত বাসায় ফিরে এলো। একভাবে কলিং বেল চেপে যাচ্ছে। আমি দরজা খুলতেই কপালের ঘাম মুছতে মুছতে একটা প্যাকেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, দ্রুত খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে বেবি ডল। আমার জন্য গরম গরম সিঙ্গারা আর পুরি নিয়ে এসেছে, সেটা আর বুঝতে বাকি নেই। কেননা বেরোনোর সময় বলে দিয়েছিলাম সিঙ্গারা আর পুরি আনতে। প্যাকেটটা রেখে বললাম, যখন নিজের বেবি হবে তখনও কি আমাকে বেবি ডল ডাকবেন? ডাকবো। ছি, বাচ্চারা কি বলবে তাহলে? বাচ্চারা মানে? এত বাচ্চা কই পাচ্ছ? আল্লাহ যতগুলো বাচ্চা দিবে আমাদের ততগুলোই হবে। আয়াস কপাল টান টান করে আমার দিকে রইল আর বলল, সমস্যা নেই, হোক আমাদের বেবি। তার মায়ের যতগুলো সন্তানের মুখে মা ডাক শুনতে ইচ্ছা করে ততগুলোই সন্তান হবে। আমার আর কিসের কষ্ট? তুমি যদি পারো আমার কাছে কোনো ব্যাপারই না। ফাজিল কোথাকার, অসভ্য লোক। আমি সত্যি বলছি কিন্তু। আমি কি মিথ্যা বলছি? যতদিন মা হওয়ার ক্ষমতা থাকে তুমি মা হতে থাকবে। শুধু সন্তান লালন পালনের উসিলায় আমাকে সময় কম দিবে তা কিন্তু হবে না। আমার জন্য বরাদ্দকৃত ভালোবাসা রোজ আমাকে বাঁচতে হবে। আয়েশের কথা শুনে আমি হাসলাম। আয়েশ আমার নাক টেনে বলল, একটা চা খাওয়াবে? বউ স্পেশাল একটা চা খেতে চাই। আপনি আসবেন বলে আমি চা বানিয়ে ফ্ল্যাক্সে করে রেখে দিয়েছি। আয়েশ কপাল টান টান করে বলল, ভাবতেই অবাক লাগে এত কেয়ার একটা বউ আমার। ফ্ল্যাক্স থেকে চা ঢেলে দিয়ে পড়লাম, শার্ট আয়রন করে রেখেছি। এটা কেমন ঘেমে বিশ্রী গন্ধ হয়ে গিয়েছে, চেঞ্জ করে চান। আমি তো চা খাচ্ছি, এই শার্টটা খুলে অন্য একটা পরিয়ে দাও প্লিজ। আয়েশের শার্টের বোতাম খুলতে খুলতে বললাম, সত্যি সত্যি বেবি নিলে কেমন হয় বলুন তো? বেবি যখন হবে এমনি হবে, এটা নিয়ে ভাবা লাগবে না একটুও। গায়ের শার্টটা খুলে ওয়াশরুমে নিয়ে হুইল পাউডারে ভিজিয়ে রেখে এসে আয়াসকে আয়রন করা শার্টটা পরিয়ে দিলাম। বোতাম লাগাতে লাগাতে বললাম একটু আদুরে কণ্ঠে, এই কখন ফিরবেন? যাবো আর আসবো। আজ থেকে গেলে হয় না বাসায়? রোজই তো বাইরে যান, আজ না গেলে হয় না? আয়াস আমাকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলো না, আমি তাহলে আজন্ম এখানে আটকে যাব, কোনো কাজে মন বসবে না। আচ্ছা এভাবে বলবো না, আজ একটু দ্রুত আসবেন কিন্তু। আমি একটু সময়ের জন্য যাচ্ছি, একটা কাজ আছে, কিছুক্ষণ পরে ফিরবো বেবি ডল। উপ সরি, বেবিদের আম্মু বেবি ডল, সাবধানে থেকো কিন্তু বেবি ডল। আমি হাসি মুখে আয়াসকে বিদায় জানিয়ে কিচেনে প্রবেশ করলাম। রান্নার জিনিস গোছাচ্ছি। কম বয়সী একটা মেয়ে আছে, প্রায় আমার বয়সী হবে। সে এসে আমাকে একটু হেল্প করে দিয়ে যায়, তবে সকালের দিকেই আসে। কিছুক্ষণ পরে দেখলাম আধা বয়সী একজন মহিলা কুসুম ভাবির ফ্ল্যাটে প্রবেশ করছে। দেখে মনে হচ্ছে ভাবি চলে গিয়েছে, তাই নতুন কাজের বুয়া রেখেছে। আধা ঘন্টা পরে কলিং বেল বেজে উঠল। আয়াস এসেছে ভেবে দরজা খুলতে খুলতে বললাম, তুমি চলে এসেছো? কিন্তু দরজা খুলেই চমকে গেলাম আমি। দরজায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লম্বা ফর্সা একটি ছেলে, যার হাতে ব্লেড বা ছুরি দিয়ে কুচি কুচি করে কাটা। ফ্লোর রক্তে ভিজে আছে, হাত দিয়ে রক্ত পড়েই যাচ্ছে। আমি দেখেই রীতিমতো ভয় পেয়ে গেলাম। ছেলেটির মাথার সামনের লম্বা চুল মুখের উপর পড়ছে। আমি দরজা খুলতেই চুল সরিয়ে আমার দিকে তাকালো। ছেলের চোখ দুটো রক্ত জবার মতো হয়ে আছে। ছেলেটি এক নয়নে তাকিয়ে আছে আমার দিকে। শার্টের বোতাম খোলা, খালি গায়ে অজস্র আঘাতের চিহ্ন। এই আঘাতগুলো ব্লেড বা ছুরির। ভূমিকম্পনের মতো আমার পুরো দুনিয়া কাঁপছে।
আমি একটা চিৎকার দিয়ে 2 হাত দিয়ে মুখ ঢাকলাম। এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। হাত পা সমস্ত শরীর থর থর করে কাঁপছে। মাথার মাঝে চক্কর মেরে উঠল আমার। ছেলেটির তীক্ষ্ণ নজর আমার দিকে, দেখে মনে হচ্ছে নেশা করেছে এমন মাতাল দেখাচ্ছে। নিজেকেই নিজে এত আঘাত করে কিভাবে স্বাভাবিক হয়ে আছে সে? বিভৎস চেহারার মানুষটি ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। মানুষটাকে চিনতে আমার একটুও ভুল হলো না। ভয়ে কেঁপে ওঠা হৃৎপিণ্ড নিয়ে জড়ানো কণ্ঠে বললাম, আপনি? ছেলেটি ইমোশনাল কণ্ঠে বলল, আপনি কেন? তুমি আমাকে আপনি করে কেন বলছো মুগ্ধম? আমাকে চিনছো না তুমি? আমি অবি। চিৎকার করে বললাম, না চিনছি না, আমি কাউকে চিনতে চাই না, বেরিয়ে যান এখান থেকে। তুমি আমাকে না চিনলে কে চিনবে মুগ্ধম? আপনি বেরিয়ে যান বলছি, আপনি বেরিয়ে যান, আমি চিনি না আপনাকে। কিসের ভয় মুগ্ধম? কেন মুগ্ধ এসব? আপনার শরীরের রক্ত বন্ধ করুন প্লিজ, আর এখান থেকে যান। এই রক্ত সামান্য কিছু। তুমি শরীরের বাইরের আঘাত দেখেছ, ভেতরের আঘাত কেন দেখছো না মুগ্ধম? আমি ভালো নেই, তোমার অবি ভালো নেই তোমায় ছাড়া। কোনো বেঈমান ঠক প্রতারককে আমি চিনতে চাই না, আপনি এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। অভি চিৎকার দিয়ে বলল, আমি বেঈমান না। তুমি এই কথা বলছো, বেঈমান কথাটা কি আমার সাথে যায়? তাহলে কার সাথে চাই বলুন, কার সাথে চাই? আমার জাস্ট ঘেন্না লাগছে আপনার মুখ দেখতে। আর কি চান আপনি? এখানে কেন এসেছেন? আমার জীবনের অনেক ক্ষতি আপনি করেছেন, কিন্তু আর নয়, আমার বিবাহিত জীবনে আপনার প্রভাব আমি পড়তে দিব না। অভি তাচ্ছিল্যের সুরে হেসে বলল, বিবাহিত জীবন? কিসের বিবাহিত জীবন? যেখানে বিয়েটা তোমাকে জোর করে করানো হয়েছে। তোমার জীবন আমি ছাড়া অন্য কারো সাথে কাটাতে পারো না মুগ্ধম। জোর করে হলেও সেটা আমার সৌভাগ্য। অভি আস্তে আস্তে রুমের মাঝে প্রবেশ করলো। সোফায় ধাক্কা খেয়ে শব্দ করে উঠল যন্ত্রণায়। ফ্লোরে রক্তের ছাপ লেগে আছে। আমার কাছে এসে জোরপূর্বক আমার হাত খুব শক্তভাবে চেপে ধরে বলল, দেখো মুগ্ধ, আমার শরীরের আঘাত দেখো, তুমি ছাড়া ভালো নেই আমি। যন্ত্রণায় ছটফট করছে তোমার অবি। আপনার এই অবস্থা কেন? আমার এই অবস্থা হবে না তো কার এই অবস্থা হবে? 2 দিন তোমার জন্য অপেক্ষা করেছি। সেদিন আমাদের বিয়ের দিন ছিল মুগ্ধম, অথচ তুমি এলে না। আমার পরিবর্তে এই আয়াস তোমাকে বিয়ে করে নিয়ে চলে আসলো। কি কম ছিল আমার মাঝে মুগ্ধম? আমি কি কেয়ারিং ছিলাম না? তোমাকে কম ভালোবাসতাম? নাকি তোমার হাসি মুখের কারণ হতে পারিনি? কোনটা মুগ্ধম, কোনটা? আমাকে জাস্ট এটুকু বলো, কিসের কমতি ছিল আমার মাঝে, যার জন্য আমার জীবনটা এইভাবে ছাড়খাড় করে দিলে তুমি? তুমি কি জানো, তুমি ছেড়ে আসার পর প্রতিটা দিন রাত পাগলের মতো খুঁজেছি তোমায়। কোনো ফ্রেন্ড সার্কেল কেউ বলতে পারে না তোমার কথা। প্রতিটা দিন কষ্ট পেয়েছি, আজও কষ্ট পাচ্ছি। ঘুমহীন ছিল আমার প্রতিটা রাত। রোজ নিজেকে একটু করে আঘাত করতে করতে আজ আমার এই অবস্থা। অনেক কষ্টে তোমার শ্বশুরবাড়ির ঠিকানা জোগাড় করে, সেখান থেকে কোনো রকম আয়াসের ঠিকানা জোগাড় করে এ পর্যন্ত এসেছি। আর আজ আমি তোমায় খুঁজে পেয়েছি। চলো মুগ্ধম, তুমি আমার সাথে, আমার পৃথিবীতে। তোমার বিয়ে হয়েছে তাতে কি? আমি অ্যাকসেপ্ট করতে রাজি তোমায়। আমার কিছুই যায় আসে না তোমার বিয়ে হয়েছে নাকি হয়নি। অভির হাত ছাড়ে মেরে ফেলে দিয়ে বললাম, গো টু হেল অভি। আমার বিয়ে নিয়ে আপনার কিছু চাই আসুক আর না আসুক, আমার অনেক কিছুই চাই আসে। আমি আমার বিবাহিত জীবনে অনেক হ্যাপি আর অনেক সিরিয়াস। অভির স্পর্শ আমায় এতটাই বিরক্তি লেগেছে যেন কেউ আমায় স্পর্শ করেই অপবিত্র করে দিয়েছে। অফির স্পর্শ আজ প্রমাণ করেছে আমার শরীরে আয়েশের স্পর্শ ছাড়া অন্য কারো স্পর্শ কত বেশি নিষিদ্ধ। অভি আমার হাত স্পর্শ করার সাথে ঘেন্নাই ছাড়ি মারলাম ওর হাত। আমি জাস্ট নিতে পারি না ওর স্পর্শ। এই হাত কেন একটা পশম আয়াস ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না। অভি যন্ত্রণাদায়ক কণ্ঠে বলল, আমাকে অসুখী রেখে আমার ভালোবাসা কেড়ে নিয়ে আয়াস সুখ করবে, আমি সেটা হতে দেব না। আমার তোমাকে লাগবে মুগ্ধম। আমাকে লাগবে? আমাকে ঠকিয়ে শান্তি পাননি আপনি? আমি তোমাকে
কিভাবে ঠকিয়েছি বলো? ঠকালে কি খোঁজ করতাম এভাবে? আপনি একজন বিবাহিত মানুষ হয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করেননি। এক নিজের ওয়াইফকে ঠকিয়েছেন, দুই আমাকে ঠকিয়েছেন, না জানি আর কাকে কাকে ঠকিয়েছেন। ভীষণ কষ্ট পেয়েছিলাম সেদিন, কষ্টে ভেঙে পড়েছিলাম আমি। কিন্তু আমার স্বামী আমার জীবনের সব অতীত জেনে আমাকে ভালোবাসা আর পূর্ণতা দিয়ে বাঁচিয়ে তুলেছে। অভি সোফায় লাথি মেরে পড়ল। আমি বিবাহিত? কোন কুত্তার বাচ্চা বলেছে আমি বিবাহিত? কে বলেছে বলো আমাকে? ভাষা সংযত করে এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আপনার কালো ছায়া আমার জীবনে আর না পড়ুক। অনেক কষ্টের পরে সুখ খুঁজে পেয়েছি আমি। আমি জাস্ট ভাবতে পারছি না, তুমি সেই মেয়ে যে মেয়ে আমি ছাড়া পৃথিবীর কাউকে চিনত না। আমি ভেবেছিলাম আমাকে দেখলে তোমার রিয়াকশন সম্পূর্ণ অন্যরকম হবে, কিন্তু এমন হবে আমার কল্পনাতেও ছিল না। মানুষ এতটা চেঞ্জ কিভাবে হতে পারে? মানুষ চেঞ্জ হয় তাই বলে এতটা চেঞ্জ? আমি সেই মেয়ে যে আর আজ আপনার মিথ্যে অভিনয় ভুলছে না। আমি অতীত নিয়ে আর মাথা ঘামাতে চাই না। আপনি যান প্লিজ। আমি তোমার অতীত হয়ে গেলাম, অথচ তুমি আমার বর্তমান হয়েই রয়ে গেলে। আমি আপনার ব্যাপারে মুখ খুলতে চাইছি না। আমি এখন বিবাহিত। আমার জীবন থেকে বিদেয় হন প্লিজ। আমাকে এত সহজে তুমি বিদায় করতে পারবে না। আমি আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবেসেছি, আর তুমি আমাকে ছেড়ে সংসার করছো। কোথায় আছো? কেমন আছো? একটা বার তো জানাতে পারতে। আমি জানাইনি আপনাকে। আমার বিয়ের পরে আপনাকে মেসেজ করেছিলাম। আর আপনি কি করেছিলেন? আপনি নিচে বলতে না পেরে আপনার ওয়াইফকে দিয়ে বলিয়েছেন যে আপনি বিবাহিত। আমি সেসব ব্যাপারে আর কথা বলতে চাইছি না। ওয়াইফ? রিয়েলি? আমার ওয়াইফ কোথা থেকে আসলো? এক্ষুনি আমার বাড়িতে চলো, আমার এলাকায় শুনবে চলো। আমি বিবাহিত কিনা জানতে পারবে তুমি। এখন আর কিছুই জানতে চাই না আমি। আমার জানার কোনো আগ্রহ